বান্দা যখন সফলতার পেছনে ছোটে এবং চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তখন নেমে আসে অবধারিতভাবে। তার একটা চাক্ষুষ প্রমাণ 24 জুলাইয়ের 5 আগস্টে হাসিনার পলায়ন। কিন্তু তারপরেও তো মানুষ আমরা, তারপরেও তো শেষ বাঁশি বাজার আগে বা শেষ মুহূর্তের আগেও এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকা অথবা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে মানুষগুলো সংগঠকের ভূমিকা পালন করেছেন, মুখ্য ভূমিকা পালন করেছেন, তারাও তো মানুষ। তাদের মধ্যেও কারো কারো ক্ষেত্রে 5 আগস্ট ঠিক সকাল 10টা, 11টা, 12টা এই সময়ে মনে হচ্ছিল শেষ পর্যন্ত রব্বুল আলামিনের সাহায্যটা কি নেমে আসবে। মানে মানবিক তো, মানুষ তো, শেষ পর্যন্ত কি এই যে এত রক্ত ঝরা, এত মায়ের আহাজারি, এত প্রাণহানি, এত মানুষের পঙ্গুত্ব, এত অত্যাচার, নিপীড়ন, এই সব কিছু শেষ পর্যন্ত কি ভেস্তে যাবে? সফলতা কি আসবে না? আহা, সেই মুহূর্তটা, ঠিক সেই মুহূর্তে একজন প্রধান মুখ্য ভূমিকা রাখা একজন মানুষ, যার নাম SM ফরহাদ, তাকে ক্যামেরায় যখন দেখব অথবা নাম শুনেই চিনে ফেলেছেন, সেই মানুষটাও তখন ওই আন্দোলনের ওই স্পট থেকে একটু ফিরে গেলেন বাসায় এবং রাব্বুল আলামিনের কাছে কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের দিনটাতে কি আমরা সফলতা পাবো না? আর কি হবে না? হ্যাঁ, লাল জুলাইয়ের গল্পে আজকে সেই গল্পগুলোই আমরা শুনবো। প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের আজকের আয়োজনে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি এবং জুলাই বিপ্লবের মুখ্য একজন নায়ক, রণনায়ক, যাকে যেভাবেই বলি না কেন, সেই মানুষটা SM ফরহাদ। ফরহাদ ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে প্যানভিশনের পক্ষ থেকে আমাদের গল্পগুলো শোনার জন্য। যে প্রেক্ষাপটটা তুলে ধরছিলাম ভাইয়া, একদম ওইখানেই যাই, যে আপনি অফেয়ারে আমার সঙ্গে বলছিলেন রেকর্ডের আগে যে ওই দিন আপনি কান্নাকাটি করছিলেন, যে কি হয়। আমাদের হচ্ছে আগের দিন অর্থাৎ 4 আগস্ট রাতে আমরা কিছু স্পট ঠিক করি যে এই স্পটগুলো এভাবে করে আমরা ভাগ করে যাব। এটা মূলত কেন্দ্রের উদ্যোগেই করা হয়েছিল, যে সেই স্পটগুলো নির্ধারণ করে শাখাও বর্ণন করা হয়েছে যে কোন কোন শাখায় আমরা কীভাবে করে এটা কন্ট্রোল করতে পারি, বা হচ্ছে অন্তত এটাকে মানুষকে মোবিলাইজ করে এটাকে মানে এখানে আন্দোলনটাকে সফল করার জন্য কীভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি। সেদিক থেকে তালিকাগুলো অনুযায়ী আমরা মোটামুটি সব জায়গায় সকালবেলা স্টার্ট হয় 5 তারিখ সকালেই। তো শহীদ মিনারের স্পটে যে টিম ছিল, প্রথমে একটা টিম সময়ের আগে চলে আসার পর তাদেরকে ফায়ার করা হয়। ফায়ার করার পরে আমাদের বেশ কয়েকজন জনশক্তি এখানে একদম রক্তাক্ত হয় সাথে সাথে। এটা 5 তারিখ সকালের কথা বলছি। তারপরে শাহবাগে যাদের দায়িত্ব ছিল, আমাদের বিশ্ববিদ্যালয় এবং সাথে মহানগর শাখা এবং সাথে আমাদের সাবেক সভাপতিদের বেশ বড় বড় কিছু টিম, তাদের নেতৃত্বে কিছু টিম আসছে, যেমন জামাতেরও একটা টিম, এখানে বড় একটা টিম আসছে, সাধারণ শিক্ষার্থীরা তো আছেই। তো টিমগুলো নিয়ে আসার পরে যখন আমরা আমাদের প্ল্যান অনুযায়ী চিন্তা করছিলাম এটা কীভাবে এখানে মানে শাহবাগ মোড়টা দখল করা যায়, আমরা এদিকে আপডেট পাচ্ছি। আমাদের কাছে প্রত্যেকটা স্পটের আপডেটগুলো অফলাইনে আপডেট ছিল। এখানে সরাসরি সেন্টারে কেন্দ্র থেকে সিবগাতুল্লাহ ভাই তত্ত্বাবধান করছিলেন, ওনার কাছে আপডেট আসছিল যে উত্তরা অলরেডি আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। প্রত্যেকটা স্পটে ভেবে আমরা আপডেট পাচ্ছিলাম। এই স্পটগুলোতে আমরা মোটামুটি এখন ফিল্ডে, রাস্তাটা আমাদের দখলে, কিন্তু শাহবাগে ঠিক ব্যতিক্রম। শাহবাগে আমরা সকাল 10টা পার হয়ে 11টা পার হয়ে যাচ্ছে, মসজিদের মাইকের দিকে সরকারি লোকজন ঘোষণা দিচ্ছে আপনারা কেউ মসজিদ থেকে বাড়ি থেকে বের হবেন না। আশপাশে 4-5টা সবগুলো মসজিদে, এই যে পরিবার মসজিদ, শাহবাগে পিজির এখানে মসজিদ, যে কটা মসজিদ সবগুলো মসজিদে মাইকে ঘোষণা হচ্ছে যে আপনারা কেউ বের হবেন না, কারফিউ চলতেছে, বের হওয়া ঠিক হবে না, ধরনের ঘোষণা। আর মানুষজন হাহাকার করতেছে প্রত্যেকটা গলিতে গলিতে, যে পিজি হাসপাতালের গলি, তারপরে ফুলের দোকানের পিছনে সোহরাওয়ার্দী উদ্যানের ওই যে ফুলের দোকানের পিছনের অংশটা, তারপরে টিএসসির থেকে আপনার যে শাহবাগ যে রাস্তা, সেই রাস্তার মানে ভিতরের পাশে, দুই পাশেই মানুষজন, চারুকলার এরিয়ার ভিতরে, ওদিকে হচ্ছে সোহরাওয়ার্দীর পাশটাতে ছোটো ছোটো টিম অনেকগুলো ছিল। এখন কেউ এসে একসাথে একটি টাইমে রেসপন্স করবে না, পারছে না, অনেক দফা চেষ্টা করা হয়েছে। শাহবাগ পুরো মুডটা পুলিশ, তারপরে হচ্ছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য টিমগুলোর সদস্য, ইভেন আর্মির রুল আমরা কনফিউজ, আমি কী করবো জানি না। সবগুলো টিম এখানে ছিল, সবাই কনফিউজ যে কীভাবে আমরা এটা মানে কন্ট্রোল করবো না, কোনোভাবে পারছিলাম না, এত বেশি সংখ্যক ছিল। আর গভর্নমেন্টেরও টার্গেট ছিল শাহবাগটা যে কোনো মূল্য তারা ঠেকাবে, এখানে দাঁড়াইতে দেবে না আর কি। তারপর এইভাবে চলতে থাকে। আমাদের সিবগাতুল্লাহ ভাই
পরে চ্যালেঞ্জ দিলেন যে হচ্ছে এটা যে কোনো মূল্যে আমরা করতে হবে। প্রথম ফেজে উনি বের হয়ে আশপাশে আরও অনেকগুলো স্পটের লোকজনকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করলেন। ওনার সাথে সাথে আমাদের উনি বাইকে করে আমাদের মিফতাহুল মারুফের সাথে নিলেন, নিয়ে একবার রাউন্ড দিয়ে এসে পুরোটা গুছালেন, দেখা যাচ্ছে পারছে না। তখন আমরা অলমোস্ট হতাশ হয়ে যাই যে সবাইকে আমরা পারবো না। পরে পাশে আমাদের একটা বাসা ছিল, আরেকটা বাসা ওই মোড়ের পাশেই, ওইখানে আমরা কয়েকজন ফিরে যাই, গিয়ে জায়নামাজ বসে মানে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমি ছিলাম, কাজী আশিক ছিল, আশিকুর রহমান সাংগঠনিক সম্পাদক। তারপরে সেই সময় ছাত্র আন্দোলন বিভাগের এক্সটার্নাল কোঅর্ডিনেট করতো আমাদের জাহিদুল হক, যে ফিল্ডে ফুল টাইম ছিল। তো ওরা কয়েকজন ছিল, সবাই মিলে একদম হতাশ হয়ে যাচ্ছে আর কি, মানে মনে হচ্ছে আর বোধহয় আমরা পারবো না। তখন রীতিমতো আল্লাহর কাছে আমরা হচ্ছে মানে সিজদায় পরে কান্নাকাটি করি, দোয়া করে আবার বের হয়ে যায়। তখন একটা খুব আবেগঘন একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা আসলে একদিকে যে সকালবেলা একটা টিম আমাদের আসছে শহীদ মিনারে, তাদেরকে ফায়ার করা হয়েছে, ম্যাসাকার হয়েছে, উত্তরা থেকে আপডেট আসছে তারা এটা দখল করছে, মানে ফিল্ড দখল করতে পেরেছে। তারপর অন্যান্য স্পটে যারা আছে প্রত্যেকটা স্পটে আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, আর যেখান থেকে আমাদের শুরু হওয়া দরকার ছিল সেখানে আমরা পাচ্ছিলাম না। তো এদিকে মহানগরের ভাইরা বারবার নক দিচ্ছে, ভাই কখন শুরু হবে, কী করবে। পরে আমরা এই নামাজ পড়ে দোয়া করে একদম খুব মন কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আমরা বের হলাম, সিদ্ধান্ত নিলাম। সিগতুল্লাহ ভাই বলতেছেন তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটা টাইম ঠিক করি, এটা টাইম 4-5 থেকে মিছিল বের হইতে হবে। তো লোকজন ভাগ ভাগ করে থাকবে প্রত্যেকটা স্পটে, মানে চত্বরকে কেন্দ্র করে চারপাশে প্রত্যেকটা স্পটে থাকবে, প্রত্যেক জায়গায় আমাদের 1-2 জন করে থাকবে যারা অফলাইনে কানেক্টেড থাকবে, একটা টাইম আসবে আর কি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা ছিল সেখানে 1-2 জন কোঅর্ডিনেট করার জন্য আমাদের মাহফুজ ভাই শাহ মাহফুজ ওনারা কোঅর্ডিনেট করে। দক্ষিণের জামাতের যারা আসে তাদের সাথে 1-2 টিম লিডার ছিল। শিবিরের দক্ষিণ এবং পূর্ব থেকে যারা আসে তাদের একটা কোঅর্ডিনেট ছিল। সাধারণ শিক্ষার্থীদের যেখানে যেসব টিম ছিল সেখানে আমাদের 2-1 জন লোকজন ছিল। সবাই একটা টাইম রেসপন্সটা করা যায়, তারপর সেই সাপেক্ষে পরে একটা টাইম যখন রেসপন্স হয়, এটা যখন একসাথে আমরা পরে মিছিলটা আসে শাহবাগ, আমরা তখন দুপুর হয়ে যায় তখন অলরেডি। ওই সময়টাই ওই একদম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে থেকে যারা নেতৃত্ব দিত তাদের সঙ্গে বিশেষ করে হাসনাত, সার্জিস বা নাহিদ ইসলাম, ওনাদের সঙ্গে যোগাযোগ হচ্ছিল আপনাদের, বা ওনাদের অবস্থানটা কি ছিল? ওই দিন ওই টাইমটাতে আসিফ মাহমুদ এবং নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ হচ্ছিল। আচ্ছা। কিন্তু এটা যোগাযোগ তো অফলাইনে বিক্ষিপ্ত যোগাযোগ এটা, ওই এবং এটা মূলত প্ল্যানিংটা আগের রাতেই হয়েছে। কোন স্পটে আমরা কীভাবে করবো আগের রাতে মোটামুটি সমন্বয়কদের সাথে কোঅর্ডিনেট করে আমরা এগুলো প্রপোজ করে অলমোস্ট গুরুত্বপূর্ণ 10-12টা স্পট ঠিক করি যে স্পটগুলোকে আমরা প্রায়োরিটাইজ করবো। যদিও তারা এর আগে আরেকটা র্যান্ডমলি একটা ঘোষণা দিয়ে দেয় যে হচ্ছে কালকে এই স্পটগুলো হবে। আমি র্যান্ডম কোশ্চেনটা একসঙ্গে করে দেই, পরে হয়তো ভুলে যাবো। সেটা হচ্ছে যে ওনাদের সঙ্গে যোগাযোগ হচ্ছিল এবং প্ল্যানিং এ তো তারা সবসময় ছিলেন, আপনারা ছিলেন একসাথে। হ্যাঁ। তো এখন ছাত্র দলের কারোর সাথে কোনো নেতৃবৃন্দের সঙ্গে কোনো প্ল্যানিং এ আপনারা ছিলেন কিনা, বা ওনারা ছিল কিনা, আগের রাতে ছিল কিনা, সকালে যোগাযোগ হচ্ছিল কিনা? স্পটগুলো ছাত্র দলের সাথে একটা সমন্বয় হয়েছে আমাদের, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিক সমিতিতে যেসব সাংবাদিকেরা আমাদের মুভমেন্টে হেল্প করতো এবং ছাত্র দল সাথে সাথে কানেক্টেড ছিল, তা আমরা হচ্ছে এগুলো ওনাদের মাধ্যমে পাঠাইতাম, আরও বিভিন্ন মাধ্যমে পাঠাইতাম। তার মধ্যে একজন ছিল, ওর নাম হচ্ছে হাসান আলী। তো তাকে আমি সেদিন রাতে, আচ্ছা একটু পেছন থেকে আসি, আব্দুল হান্নান মাসুদ অলরেডি কিছু স্পট ঘোষণা করে দেয় যে এইসব স্পটে মিছিল হবে। তো আমি আব্দুল হান্নান মাসুদকে কল দিই যে তুমি এটা ঘোষণা দিয়ে দিছো, এভাবে হলে তো বিক্ষিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের একটা প্ল্যান করতেছিলাম যে একসাথে গণভবনকে কেন্দ্র করে চারপাশে কিছু স্পট একসাথে নিয়ন্ত্রণ করে একসাথে বিজয় করা, এটা হলে সুন্দর হয়তো। তখন উনি বলে যে ভাই টাইম চলে যাচ্ছে, জন্য আমরা একটা দিয়ে দিচ্ছি আর কি, আপনারা আপনাদের মতো প্ল্যান করেন, সমস্যা নেই। পরে আমরা মিটিং করি কেন্দ্রীয় উদ্যোগে, সেখানে পুরো ঢাকাকে প্ল্যান করে কীভাবে এটাকে আন্দোলনকে মোবিলাইজ করলে স্পটগুলো ব্যাকআপ পাওয়া যাবে, একটা স্পটে ডিজাস্টার হলে আরেকটা স্পট ব্যাকআপ দেওয়া যাবে, একসাথে গণভবন কেন্দ্রে এটা দেওয়া যাবে, এটা প্ল্যান করি। 10-12টা স্পট ফাইনালি ঠিক করা হয়। ঠিক করার পরে আমরা আরও কিছু স্পটকে এখানে অ্যাড করি অতিরিক্ত, যেতে হলে এগুলো সামনে দিয়ে দিই, মিডিয়া বাইরের গ্রুপগুলোতে দিয়ে দিই, যাতে গভর্নমেন্ট কনফিউজ থাকে যে আমরা আসলে কোনগুলোতে দাঁড়াবো। আর স্পেসিফিক যেই স্পটগুলোতে আমরা মেন ফোকাস থাকবে এগুলো আমরা নিজেরাও মেনটেন করি, জামাতকেও পাঠাই, শিবিরের সকল টিমে, আর অন্যান্য ইন্টারনাল গ্রুপগুলোতে পাঠাই যেগুলো গুরুত্বপূর্ণ, এইভাবে করে পাঠাই। আর একই সাথে বেশ কিছু সাংবাদিকদের মাধ্যমে এখানে হাসান আলী আমাকে বেশ কোঅপারেট করে, ছাত্রদলের কাছে পাঠায়। ছাত্রদলে বলে যে হ্যাঁ আমরা এই স্পটগুলোতে আমরা গুরুত্ব দিব, আমাদের সাথে এই কোঅর্ডিনেশনটা সেখানে হয়েছে। তো আমরাও রেসপন্স পাই যে তাদের বেশ বড় বড় টিম এইসব প্লেসে থাকবে, এবং ওই ফিল্ডও তাদেরকে আমরা পাইছি, ফিল্ডও তাদের এই টিমগুলোতে আমরা যেসব স্পটে আমার গুরুত্ব ছিল 10-12টা স্পটে, এবং আগের দিন আমরা তালিকাটা ফরওয়ার্ড করছি আমাদের প্ল্যান এটা, তারাও এটা এগ্রি করছে যে এগুলো স্পটগুলো গুরুত্বপূর্ণ, এখানে রেসপন্স করা যাবে থাকবে। ঠিক আমরা পরের দিন ওই স্পটগুলোতে আমরা তাদের সাক্ষাৎ পাইছি, এবং আন্দোলনগুলোতেও ফিল্ডে অনেক সময় তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়তো, দেখা হয়তো, তাদের টিমগুলো ছিল সাথে। একদম যদি ফ্ল্যাশব্যাকে আসি যে জুলাই
গণ আন্দোলন, এটার প্রেক্ষাপটটা তো আসলে একদিনে তৈরি হয়নি। ধরেন যদি আমি হাসিনার আমলের সেই মানে দুর্বিষহ অবস্থা, অনাচার, মানুষের প্রতি জুলুম নির্যাতন, শিক্ষার্থীদের বিভিন্ন রকমের তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ, এই সব কিছু মিলাই তো আসলে জুলাই আন্দোলনটা একদম গণমুখী একটা আন্দোলন হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসেছে। আপনি একদম ব্যক্তিগত জায়গা থেকে কি ফিল করলেন, কোন দিক থেকে বা কোন দিন থেকে যে জিনিসটা একদম আপনি খুব কাছের মানুষের সঙ্গে আলাপ করলেন, পরিবারের লোকজনের সঙ্গে আলাপ করলেন, আপনি যাদেরকে পছন্দ করেন তাদের সঙ্গে আপনার অনুভূতিটা শেয়ার করলেন? আন্দোলন তো এটা মূলত কোটা আন্দোলন ছিল, কোটা সংস্কার আন্দোলন। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল এই ধরনের যত আন্দোলন চলবে যেগুলো অধিকার বেসিস আমরা হেল্প করা। আপনি মনে থাকার কথা 18 সালে লাস্ট স্টার্টটা করে সংস্কার আন্দোলন হয়েছে, সে সময়ে দায়িত্বশীল ছিল আমাদের শরফুদ্দিন ভাই, জুনাইদ ভাই, এবং তখন ছাত্র আন্দোলন এখন আমাদের কোঅর্ডিনেট করছে হচ্ছে জাহিদুল হক, তখন করতো শামীম রেজাই। তো তাদের কোঅর্ডিনেশনে সে সময়কার নুরুল হক, নুরুল হাসান আল মামুন যারা ছিল তাদের সাথে কোঅর্ডিনেট করে পলিসি মেকিং এবং এক্সিকিউশনে ফিল্ড লেভেলে সব লেভেলে সমন্বয় করছে আমাদের সংগঠন। তারপরে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, সেখানেও সেম অবস্থা। এবার প্রত্যেকটা আন্দোলনেই আমাদের এই লিগেসিটা ছিল এবং অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে আমাদের কোঅর্ডিনেশন ছিল। তারপরে এই যে নাহিদ ইসলাম, আসিফ আহমদ যারা অ্যাক্টিভিস্ট, তাদের সাথে আমাদের কোঅর্ডিনেশনটা আগে থেকে ছিল। আমি দু একটা উদাহরণ দিই আপনাকে। এনএক্স ফ্যাকাল্টিতে, ল ফ্যাকাল্টিতে গত বছর রমজানে প্রোডাক্টিভ রমজান শীর্ষক একটা ছোট প্রোগ্রামে ছাত্রলীগ হামলা করে, আপনার মনে থাকবার কথা। তা হামলা করার দিন ওই দুপুরে আক্তার ভাই আমাকে কল দিয়ে বলে যে হামলা হয়েছে, এখানে ব্যবস্থা নিতে হবে, এদের চিকিৎসা করতে হবে, তুমি দ্রুত মেডিকেল আসো। আক্তার ভাইয়ের সাথে আমার সাংগঠনিক দায়িত্বের জায়গা থেকে পরিচয়, ওনারা অ্যাক্টিভিস্ট আর আমরা শিবির করি, ওদিক থেকে কোঅপারেট করা। তো বলে যে ভাই তাহলে আমি যাচ্ছি, গিয়ে মেডিকেলের তখন ইনস্ট্যান্ট যাই, গিয়ে ওইখানে ওনাদের পুরো টিমটা ছিল যারা প্রধান আন্দোলনে যারা সমন্বয় করছিল। তো সেখানে চিকিৎসা সহ অন্যান্য, তখন আবার ওই দিন সন্ধ্যা পর্যন্ত আমাদের বসতে হবে, এটা ফার্দার মুভমেন্ট কন্টিনিউ করতে হবে। সন্ধ্যায় মিটিং হয় হচ্ছে চানখালপুরের একটা রেস্টুরেন্টে, ওনার বাসা ওই আশপাশ ছিল তখন। ওইখানে নাহিদ ভাই ছিল, তারপর নাহিদ ভাইদের আরও জুনিয়র যে পুরো টিম মেম্বাররা ছিল, তারপর আক্তার ভাই নিজেও ছিল। তো সবার সাথে আলাপ হয়, কথা হয়। তো নাহিদ ভাইয়ের সাথে এরপরও আরও বিভিন্ন ইস্যু নিয়ে ফোনে আলাপে সবসময় আলাপ হইতো। তারপরে এটা একটা ইস্যু গেল। তারপর আরেকটা ইস্যু যেমন বলি আপনার গণ ইফতার প্রোগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় গণ ইফতার প্রোগ্রাম, সেখানেও আমাদের কোঅর্ডিনেশনটা ছিল। তার আগে আপনার হচ্ছে ফ্রি প্যালেস্তাইন 2023 সালে শেষে দেখবেন ফ্রি প্যালেস্তাইন প্রোগ্রাম হয়েছে সমন্বিত কোঅর্ডিনেশনে, সেখানেও আমাদের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন আমাদের কোঅপারেশন। মানে আমাদের ছাত্র শিবিরের জায়গাটা ছিল যারাই অ্যাক্টিভিজম করবে, অধিকার নিয়ে কাজ করবে, ওই হেল্পটা করা। ঠিক হঠাৎ করে কোটার ইস্যুটা হাজির হইল 5 জুন, যে কোটা পরিপত্র বাতিল করছে, যে কোটা সংস্কারের যে পরিপত্র ছিল সেটা বাতিল করা হয়েছে, এটা নিয়ে ব্যবস্থা নিতে হবে। এখন সেদিন সন্ধ্যায় আমাদের সেক্রেটারিয়েট মিটিং চলছিল। সেক্রেটারি মিটিং চলাকালীন সময়ে অনেকগুলো ফোন আসে, আমার ফোনে, সাদিদ ভাইয়ের ফোনে, তারপর হচ্ছে জাহিদুল হক যে ছাত্র আন্দোলন সমন্বয় করতো তাদের সাথে, তাদের ফোনে। তো আমরা মিটিং শেষ করে দেখি যে সবার কমন ফোন যেদিক থেকে কাহিনী কি, পরে দেখলাম যে হচ্ছে তারা এই কোটা সংস্কারের ইস্যুটা নিয়েই আন্দোলন নিয়ে কথা বলতে চান। এবং প্রাইমারি সিদ্ধান্ত হলো যে আপাতত আজকে একটা হয়ে যাক, তারপর আমরা কোঅর্ডিনেট করবো। তো এতদিন যেমন প্রত্যেকটা আন্দোলনে আমাদের সমন্বয়টা হয়তো যেভাবে বললাম, এই যে এনএস ফ্যাকাল্টির উদাহরণ দিলাম, ঠিক এখানেও সেই কোঅর্ডিনেশনটা স্টার্ট হয়েছে যে আপনারা শুরু করেন। তাহলে আমরা রাতে বসা হয়েছে, সাদিক ভাই মাহমুদের সাথে দেখা করছে, জায়েদ গিয়ে নাহিদ ভাইয়ের সাথে বসছে, আমার সাথে ফোন নাহিদ ভাইয়ের সাথে বহুবার পলিসি নিয়ে আলাপ হয়েছে। এইভাবে করে আন্দোলনটা স্টার্ট হয়েছে আর কি। এটা হচ্ছে স্টার্ট হওয়া। আমরা এটা নিছক একটা কোটা সংস্কার আন্দোলন হিসেবে শুরুতে দেখেছি, যেটা কোটা হিসেবে যাবে আর কি। কিন্তু যখন আবু সাইদ, মুগ্ধ, তারপরে ওয়াসিম যখন শহীদ হলো, আমরা যখন 6 জনের ঘটনা শুনি যে শহীদ হয়েছে, সংঘাতের ঘটনা, গভর্নমেন্ট বারবার নাটক করতেছে এবং গভর্নমেন্টের কাছে মনে হচ্ছিল কোটাটা তাদের লোকবল নিয়োগ দেওয়ার একটা ভালো মাধ্যম। কোটা থাকবে, তাদের সরকারি দল লোক দেবে, নিয়োগ দেবে, লোকজন হচ্ছে মানে এটা দিয়ে তারা ফ্যাসিবাদী কাঠামোকে আরো শক্ত করবে। তারা কোটাটা বাতিল করতে কোনোভাবে চাচ্ছে না, সংস্কার করবে তারা এটা চাচ্ছে না। এটা বারবার নাটক করছিল নানান মাধ্যমে, নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল আন্দোলনকারীদের উপরে, আমাদের অন্যান্য স্টেক হোল্ডারের উপরে। তো আমরা বাধ্য হয়ে তখন কি করি, 14-15 তারিখে তো বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা আসলে ভালো ছিল না। ওই সময় থেকেই তো ছাত্রলীগের এবং তাদের যে ম্যাসাকার যখন হচ্ছে মানে যখন কেউ একজন শহীদ হয় এবং হতাহতের ঘটনা ঘটে, 15 জুলাইয়ের যে সেই আক্রমণের ঘটনা, এগুলো প্রত্যেকটা ঘটনার ফেজ পার হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই আর আন্দোলনটা আর কোটা পর্যন্ত থাকবে না। এটা আন্দোলনটা আরও এক্সট্রিম জায়গায় নিয়ে যেতে হবে, যাতে করে এই প্রত্যেকটা গভর্নমেন্ট যে কারণে আগ্রাসী হয়ে উঠছে, ফ্যাসিবাদী হয়ে উঠছে, এই কাঠামোটা করে ভেঙে দিতে হবে। এখান থেকেই মূলত উত্থানটা আর কি। তো আমরা শুরুর দিকে বলতে গেলে কর্মসূচি যদি একটা করে ধরি আর কি। তো শুরুতে আলাপ হচ্ছিল যে ভাই সামনে তো ঈদ, কি করা যায়,
তো আন্দোলনটাকে করে তৈরি করে ফেলতে হবে। তো শুরু থেকে যে কটা কর্মসূচি হইতো প্রত্যেকটা কর্মসূচিতে সিদ্ধান্তের ক্ষেত্রে আলাপ হইতো, যে ওনারা বলতো যে আমরা এই মিছিলটা চিন্তা করছি, আমরা এগ্রি করলে এগ্রি করতাম, এগ্রি না করলে বলতাম যে পাল্টা ভাই এটা হতে পারে। 3টা ফেজে সিদ্ধান্তগুলো হইতো। শুরুর দিকে প্রথম ফেজে ছিল হয় ওনারা একটা আইডিয়া ডেভেলপ করে আমাদেরকে বলতেন এই কর্মসূচি আমরা দিব, তখন আমরা এগ্রি করতাম, হেল্প করতাম, অথবা সম্পর্ক মত দিতাম ভাই এটা না এটা এমনি করেন তাহলে আমাদের জন্য ভালো হয়, এটা বাস্তবায়ন হইতো। অথবা দ্বিতীয় ফেজে কখনো কখনো এমন হয়েছে যে আমাদের ওই প্রথম পেজে কখনো কখনো এমন হয়েছে যে আমরা নিজেরাই কোনো একটা আইডিয়া চিন্তা করতাম, তো ওনাকে বলতাম যে আমরা এই আইডিয়া চিন্তা করছি, তো ওনারা এটা এগ্রি করে হয়তো অ্যাপ্রুভ করতেন। তারপরে আরেকটা ফেজ হচ্ছে দ্বিতীয় ফেজে যে সমন্বয়করা ডিসকানেক্টেড, নেটওয়ার্ক বিচ্ছিন্ন, তখন পুরোটাই আমাদেরকে ফিল্ড লেভেলের ডাটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে ওই সময়টাতে তো আপনার যথেষ্ট সহ বা আরো অনেকের যথেষ্ট ভূমিকা ছিল, বিশেষ করে যখন নেটওয়ার্কের ঝামেলা হচ্ছিল। আমি শুরু থেকে একটা বলেছি। আর থার্ড হচ্ছে সমন্বয়করা যখন 6 জন বের হইলো এখন আবার 2 তারিখের পর থেকে, তখন আবার ওই আগের ফার্স্ট মডেলে পারস্পরিক আলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া আর কি। তো এখন আসি শুরু থেকে ঘটনা। শুরুতে এখন 5 জন সিদ্ধান্ত হওয়ার পরে যে আমরা এখন নামবো, এরপর থেকে যে কটা মিছিল হয়েছে প্রত্যেকটা মিছিলের সিদ্ধান্ত গ্রহণের আগে আলাপ হইতো। সেই মিছিল সিদ্ধান্ত গ্রহণের সময় যেমন একটা মিছিল দেখবেন যে হচ্ছে হয়ে সুজা শাহবাগ না গিয়ে জুয়েল চত্বর দিয়ে ঘুরে হাইকোর্ট দিয়ে গেছে, আরেকটা মিছিল দেখবেন সুজা এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে ঘুরে গেছে। এই যে মিছিলগুলো ঘুরে যাওয়ার সময় তখন আমাদের প্ল্যান ছিল যে ডাইরেক্ট গেলে মানে মিছিলটা বড় হচ্ছে না, আর পুলিশ আটকাই দিতে পারে, ওখানে পুলিশের প্রস্তুতি আছে, তখন আমরা একটু মিছিলটা বড় করবো, আন্দোলনটা চলবে, এদিক দিয়ে যান। ফুল সময়টাতে আক্তার ভাইয়ের সাথে আমার ফোনে কানেক্টেড ছিলাম। আক্তার ভাই ফোনে যে ভাই ওইখানে আমাদের তখন লোকজন থাকতো, যে মনে করেন এই মুড়ে 5 জন, ওই মুড়ে 5 জন, এই মুড়ে কিছু, এই মুড়ে কিছু, ছাত্রলীগ ডিস্টার্ব করবে কিনা, পুলিশ ডিস্টার্ব করবে কিনা। তখন তো একটা আস্ত ফ্যাসিবাদী কাঠামো আছে, আমাদের স্মৃতি খুবই ট্রমাটাইজ স্মৃতি, সব জায়গায় লোক থাকতো, আমরা আপডেট দিতাম এইভাবে কতক্ষণ থাকবে, শেষ করে দেবে কিনা। তো এইভাবে আন্দোলন চলতেছিল। এক পর্যায়ে যখন কর্মসূচি বাংলা ব্লকেটও চলতেছে বা অন্য কর্মসূচিগুলো চলতেছে, তখন আমাদের দেখলাম যে দুপুরে খুব কষ্ট হচ্ছে লোকজনের, যে দুপুর পরে নাহিদ থেকে পরামর্শ দিলাম, ভাই আমাদের অবজারভেশন হচ্ছে এই যে দুপুরের টাইমে সকাল থেকে শুরু করতেছেন, দুপুরে কন্টিনিউ করা, লোকজনকে খাবার ম্যানেজ করে দেওয়া বা এদেরকে হচ্ছে এখানে মাঠে ফিল্ডে রেখে দেওয়া এই রোদের মধ্যে, এটা খুবই কঠিন, এটা বিকালে নিয়ে যান। পরে ভাইয়া সিদ্ধান্ত দিল পরের পর থেকে বিকালে নেওয়া যাবে, যে এটা বিকালে নিয়ে যান তাহলে আমরা এটা রাত পর্যন্ত কন্টিনিউ করতে পারবো প্রয়োজনে। এরপরে দেখবেন যে মিছিলগুলো বিকালে নিয়ে যাওয়া শুরু হয়েছে। এটা আমাদের ফিল্ডের অবজারভেশন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে এটা সিদ্ধান্ত হয়েছে আর কি। এভাবে করে এইভাবে কর্মসূচিগুলো ঠিক হচ্ছিল। বাংলা ব্লকেট নিয়ে ওনারা আলাপ করছেন, আমরা বলছিলাম যে এরকম একটা আইডিয়া দেওয়া যায়, মাহফুজ ভাই ফোন দিয়ে সাদিক ভাইকে শেয়ার করছেন, আমাদের সাথে ওনাদের আলাপ হচ্ছিল যে ফিল্ড লেভেলের কর্মসূচি এরকম দেওয়া যায়। টার্মটা যেমন ওনারা চুজ করছেন ওনাদের দিক থেকে, আমরা এগ্রি করলাম যে আপনারা দেন, আলহামদুলিল্লাহ এটা কন্টিনিউ হোক। আমরা এটা কন্টিনিউ করে কিন্তু এনজয় করছি। কমপ্লিট শাটডাউন, টার্মগুলো সেম পাবে। এটা হঠাৎ টাইপের তারা সিদ্ধান্ত থেকে কর্মসূচি হবে, ওনারা সিদ্ধান্ত নিয়ে মোটামুটি ওয়ার্ডিংটা ওনারা চুজ করে ফাইনাল করছে। ওয়ার্ডিংটা একটা ফ্যাক্ট ছিল কিন্তু এই আন্দোলনের জন্য বিশাল ফ্যাক্ট, বিশাল ফ্যাক্ট। আমরা বললাম যে ঠিক আছে ভাই এটা দারুণ আইডিয়া, আপনারা কন্টিনিউ করেন। এটাই যে প্রথম ফেজে যে সিদ্ধান্ত গ্রহণ। প্রথম ফেজে আরেকটা স্টেপ বলি, যেমন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। এই কর্মসূচিটা দেওয়ার সময় আগের দিন মাহফুজ ভাইয়ের সাথে কথা হয় যে ভাই কালকে কি চিন্তা করতেছেন আপনারা। ভাই বললেন, মাহফুজ ভাই বলতেছেন যে কর্মসূচি আমরা এক্সট্রিম মুভমেন্টামে যেতে চাই, এক্সট্রিম একটা কঠিন আন্দোলন যাওয়া লাগবে, নয়তো গভর্নমেন্ট মানবে না। মাহফুজ ভাইকে বললাম ভাই কঠিন আন্দোলন যাওয়ার আগে আমরা একটা নর্মাল ফেজে যাই, যে রাষ্ট্রকে জানাই, রাষ্ট্রের সুপিরিয়র অথরিটিকে জানাই কর্মসূচিটা এরকম হইতে পারে, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। এইটা মূলত আইডিয়াটা জুনাইদ ভাই আমাদেরকে আরও 1 সপ্তাহখানেক আগে একটা মিটিংয়ে বলছিলেন যে এরকম একটা কর্মসূচি হতে পারে। তখন মাহফুজ ভাই যখন পরামর্শ দিচ্ছেন তখন আমার এটা মাথায় মনে পড়ে যে তাহলে এই আইডিয়াটা বলি। তারপর মাহফুজ ভাইকে বলি ভাই তাহলে কালকে রাষ্ট্রপতি স্মারকলিপি কর্মসূচি দেন, আপনারা এটা আলাপ করে দেখেন কেমন হয়। ভাই আলাপ করে বললেন যে এটা তো ভালো আইডিয়া, তাহলে আমরা রাষ্ট্রের সুপ্রিম অথরিটির কাছে ফাইনাল একটা অফিসিয়ালি জানাই এবং এটা এক্সিকিউট হোক, দেখি কি হয়। এরপরে আমরা না হয় কঠিন গভর্নমেন্ট যাতে বলতে না পারে তোমরা আমাদেরকে জানাও না, ফর্মালিটি মেনটেন করা হয়, খেওয়াজ করতেছো, মারামারি করতেছো, এরকম হবে। আমরা এই মারামারি সংঘাত কম হওয়ার জন্য একটা অফিসিয়াল ফর্মেটে গেলাম আর কি। মাহফুজ ভাই তখন আবার রাতে ফোন দিলেন যে ভাই কর্মসূচিতে এটা হইলো, এখন স্মারকলিপি রেডি করে দেন। পরে আমি আমাদের মুসাদ্দিককে ফোন দিই, সে সহ সমন্বয়ক, তাকে ফোন দিই, তারাও কানেক্টেড ছিল। তো তুমি তো রাতে ফ্রি আসো, আমাকে একটু স্মারকলিপি খসড়া করে দাও এই পয়েন্টের বেশি কিছু পয়েন্ট তাকে বললাম, সেটা খসড়া করে স্যাম্পল ও দেয় হচ্ছে 48 ঘন্টা। আমি বললাম যে এটা বাড়ায় 72 ঘন্টা দাও, ফাইনাল করে। তারপর মাহফুজ ভাইকে দিন, মাহফুজ ভাই ফোন দিয়ে বলো যে তুমি ভাই এটা হচ্ছে এরকম দিয়েন না, এটা হচ্ছে 24 ঘন্টা দেন। তারপরে আবার 24 ঘন্টা করে দেয়। এগুলো করতে হতে 3:30 4টা বেজে যায় মোটামুটি। ওই সময়টাতে এসে পরে মাহফুজ ভাইকে পাঠাই যে ভাই স্মারকলিপিটা নেন, এটা ঢাকায় ওদেরকে দেন, ওরা ঢাকাটা দেখুক, আর আমি একটা ড্রাইভ লিঙ্কে করে দিচ্ছি, দিয়ে এটা হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে দেওয়ার ব্যবস্থা করছি। আশা করি ফেসবুক গ্রুপে দেওয়া হয়ে যাবে, দিলে জেনুইন মনে হবে। আর 64 জেলায় এটা পাঠানোর ব্যবস্থা করতেছি। স্যাম্পলটা ছিল
মাধ্যম ডিসি বরাবর রাষ্ট্রপতি, এইভাবে একটা স্যাম্পল করে সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। ওই লিঙ্কটা, ওই খসড়াটা, ওই ডেটে আমাদের কাছে এখনও সংরক্ষণ করা আছে, যেভাবে আমরা দিয়েছিলাম আর কি। তারপরে এটা পরের দিন খুব আলোড়ন তৈরি হলো, সবাই বাস্তবায়ন করলো। সেদিন এখান থেকে মিছিল যাওয়ার পথে জায়গায় জায়গায় বাধার শিকার হলো, শিক্ষার্থীরা এঙ্গেজ হলো, সাধারণ শিক্ষার্থীরা সত্যভাবে রেসপন্স করলো। আমাদের একটা আনন্দের জায়গা হচ্ছে এরকম একটা মানে একটা জিনিস চিন্তা করা হয়েছে, মানুষ সত্যি রেসপন্স করতেছে, এটা একটা ভালো লাগার জায়গা ছিল আর কি। ওই দিন বেশ ভালোভাবে রেসপন্স হলো। তারপর বিকেলবেলা হচ্ছে গভর্নমেন্ট 14 জুলাই বিকেলবেলা প্রেস কনফারেন্সের ক্লিপ আমাদের সামনে আসা শুরু করলো। শেখ হাসিনা বলতেছে সন্ধ্যায়, সবার কাছে ক্লাবগুলো চলে গেলো যে সন্ধ্যায় আমরা সবাই চাচার মোবাইলে দেখতেছিলাম শিক্ষার্থীরা যে রাজাকারের নাতিপুতিরা টার্মটা সবাই দেখলাম। দেখার পরে প্রতিবাদ জানানো হলো, হলে হলে প্রতিবাদ শুরু হচ্ছে। নাহিদ ভাই আমাকে কল দেয় মাগরিবের পরে, 14 জুলাই মাগরিবের পরে, যে ভাই দেখতেছেন তো হলে কী অবস্থা, সবাই রিয়েক্ট করতেছে, এটা একটা প্রতিবাদ জানানো, কী করা যায়। আমি নাহিদ ভাইকে ভেবে বললাম যে ভাই আপনাকে কল দেয়? হ্যাঁ আমাকে কল দেয়, আমি ফোনে কথা হয় তখন। তো নাহিদ ভাইকে আমি বললাম যে ভাই 11টায় বিক্ষোভ মিছিল দেন, হলের সমন্বয়টা দেখি আমি। 11টায় মানে রাত 11টায় কথা হচ্ছে মাগরিবের পরে, রাত 11টায় বিক্ষোভ মিছিল দেন, হল থেকে সবাই বিক্ষোভ মিছিল বের করবে, আর এটা ইয়া করা যায়। পরে আমি তন্ময় ওই টার্মের এগেইনস্টে, হ্যাঁ তন্ময় এবি জুবাইর, তারপর হচ্ছে মোসাদ্দেক, ওদের কয়েকজনকে কল দিই, তোমরা কিছু স্লোগানের খসড়া রেডি করে দাও, স্লোগানগুলো একটু যাতে মানে সবাইকে সবগুলো হলগুলোতে অর্গানাইজ হতে দেওয়া যায়। পরে আমরা হচ্ছে হলের আমাদের যারা প্রতিনিধিরা ছিল তাদের সাথে জরুরি ভিত্তিতে মিটিং করি, যে হচ্ছে নাহিদ ভাই ফোন দেওয়ার আধা ঘন্টা পরে আর কি জরুরি ভিত্তিতে মিটিং কল করি, জুমে অনলাইনে মিটিং হয়। মিটিংয়ের সিদ্ধান্ত সবাইকে বলা হয় যে আমাদের হচ্ছে রাতে ইমার্জেন্সি মিটিং হবে, 11টার মিটিংয়ে সবাইকে কী করতে হবে, অংশগ্রহণ করতে হবে, এটা যেভাবে কী করা যায় হলে সবাই সমন্বয় করার মতো যার যার মতো করে যেভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন, আর স্লোগানগুলো দিয়ে দেওয়া হয়। তো আরও কিছু কাস্টমাইজ কিছু স্লোগান এড করে মোটামুটি একটা ফরম্যাটে দিয়ে দেওয়া হয় আর কি। আর নাহিদ ভাইকে বলি ভাই ঘোষণাটা আপনারা সরাসরি দিয়েন না, অন্য কাউরে দিয়ে দেওয়ান, যাতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই টাইপের স্লোগানগুলোর মধ্য দিয়ে আপনার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করে, এই জন্য আপনার মাধ্যমে দিয়েন না, বরং এটা হচ্ছে থার্ড অন্য কাউরে দিয়ে দেওয়ান, তো যাতে আপনিও সেফ থাকেন, প্রতিবাদ দেওয়া হয়। পরে উনি অন্য কাউরের মাধ্যমে প্রথম ঘোষণা দেওয়া হয়, পরে ওনারা এসে জয়েন করে আর কি। তো এখন মিছিল শুরু হয় 11টা থেকে, 11টার পর থেকে মোটামুটি সাধারণ শিক্ষার্থীরা রেসপন্স করে, সবার আগ্রহ মিলে যায়, কমন ইন্টারেস্ট ছিল, সবাই এসে প্রতিবাদ জানায়, স্যাটারমূলক প্রতিবাদ ছিল এটা। মিছিল যাওয়ার পরে এখন এদিকে মিছিল চলছে, মিছিল আসার পরে আমাদের যখন যে স্পটে আসা কথা, আসার পরে এখন আমরা শুনতেছি যে হচ্ছে আমাদের ইনফরমার ছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন শাখা থেকে আপডেট আসতেছিল যে আওয়ামী লীগ যুবলীগ হচ্ছে ওরা ছাত্রলীগ ওরা লাঠিয়াল বাহিনী আসতেছে এদের উপর আক্রমণ করা যায় ওই রাতেই। তো আক্তার ভাইকে কল দেয় যে ভাই তো অবস্থা এরকম, আপনারা একটু কানেক্টেড থাকেন, যাতে করে জাহিদকে বলি যে হচ্ছে তোমাদের টিমটা এখানে একটা রাখো যাতে আপডেটেড রাখা যায়। তো আমরা তখন দেখবেন যে মিছিলটা কিন্তু আপ ডাউন করতেছিল, একবার রাজভাস্কর্যে যাচ্ছে, একবার বিসি চত্বর আসতেছে, এখানে একবার শেষ করে যাওয়া। মিছিল আসার পরে এখন আক্তার ভাইকে ফোন দিলাম যে ভাই আমাদের কাছে তো আপডেট যেটা সেটা হচ্ছে ছাত্রলীগ হামলা করতে পারে, আমাদের দুইটা জিনিস, এটা হচ্ছে মিছিল সফল করতে হবে, সবাইকে এঙ্গেজ করতে হবে, আবার দ্বিতীয় হচ্ছে আমরা কোনো ক্যাজুয়ালিটিসে যাবো না, স্কিপ করে আমাদের এখান থেকে যে কোনো মূল্যে সরে আসতে হবে, ওরা আমাদেরকে অ্যাটাক করতে না পারে এই রাতে, এটা মুশকিল হবে। তো আমাদের বেশ অবাক করে দিচ্ছিল তখন কিন্তু ছাত্রীরা যেভাবে রেসপন্স করছে, মানে ছাত্রীরা এভাবে রেসপন্স করবে সাধারণ ছাত্রীরা, এটা মানে অসম্ভব লেভেলের জায়গা ছিল আর কি। তো প্ল্যান এবং সবার রেসপন্স, প্ল্যানের বাইরে এসে সবার রেসপন্স, স্বতঃস্ফূর্ত রেসপন্স, সবগুলো মিলে মিছিলটা অন্য লেভেলে চলে যায়, মানে যেটা আপনারা ওই মুহূর্তে আসলে ওইভাবে কল্পনা করে নাই। আমরা মনে করছি একটা স্বাভাবিক পর্যায়ে। যেমন এখানে একটু ইন্টারাপ্ট করি যে দুটো বিষয়, একটা যে ছাত্রীদের কথা বলেন, সাধারণ ছাত্রীদের যে পরিমাণ এই আন্দোলনে থাকা এবং এরপর পরবর্তীতে আবার হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর যেভাবে রাস্তায় নেমে আসা, এই দুটো জিনিস কিন্তু আমরা মিছিলটা শেষ করি। জি না, আমি জাস্ট বিষয়টাকে ওই দিনের মিছিলটা এখন স্লোগান ফাইনাল হইলো, ফাইনাল হওয়ার পরে মিছিল শুরু হইলো, মানে স্লোগান ফাইনাল সবাইকে ইনফর্ম করা, সব জায়গা থেকে মিছিল আসার পরে আপডেট আসতেছে অ্যাটাক হইতে পারে। আর তাদেরকে বললাম ভাই শাহবাগ দেখে ভুলেও যাওয়া যাবে না, শাহবাগের লোকজন আছে, আপনি প্রয়োজনে বিসি চত্বরের দিকে চলে আসেন, বিসি চত্বরে অবস্থান করেন, আর বিসি চত্বর এবং ইয়ার মধ্যেই থাকেন, আর রাজভাস্কর্যের মধ্যেই থাকেন, অ্যাটাকের সম্ভাবনা হলে আমি আপনাদেরকে আপডেট করবো, জানাবো। আর আমাদের টিমও ফুল টাইম এখানে এনগেজ ছিল। এভাবে চলতে মিছিল চলতেছে, সবার সদস্য রেসপন্স, শিক্ষার্থীরা যাইতে চাচ্ছে না। নাহিদ ভাইকে এবং আক্তার ভাইকে আবারও ফোন দিলাম, নাহিদ ভাইকে ফোন দিলাম যে ভাই আপনি যান, একটু গিয়ে অন্তত বলেন যে মিছিল আজকে শেষ, সবাই চলে যান, কারণ এখানে রাতে আর থাকা যাবে না, রাতে অ্যাটাক হইতে পারে, আওয়ামী লীগ এটা প্রতিশোধ নেবে যখন বললে। পরে নাহিদ ভাইরা এসে মোটামুটি একবার সমাবলী ঘোষণাও করছে, তাও কিছু শিক্ষার্থী বেরোচ্ছে না, কারণ সব মতের শিক্ষার্থীরা খুব জানার জন্য আসছে। পরেও আবারও খুব এমফাসাইজ করছে যে সবাই চলে যাক,
পরে এক পর্যায়ে সবাই মানে আস্তে আস্তে ফাঁকা হয়। ওই দিনের ওই ক্যাজুয়ালিটি স্টার হয় নাই, তো এটা একটা মানে ভালো জায়গা ছিল। তবে সবচেয়ে মানে শান্তির জায়গা ছিল যেটা, যে শিক্ষার্থীরা এইভাবে যে রেসপন্স করবে এটা আমরা আশা করি নাই। এইরকম একটা চমৎকার রেসপন্স দেওয়ার পর আমরা জরুরি ভিত্তিতে আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করি যে ভাই এই মিছিলে যে কোনো মূল্যে সব ক্যাম্পাসে ছড়াই দেন। কয়েকটা ক্যাম্পাসে ফোন দেয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটা ক্যাম্পাসে ফোন দেয়, এবং ছাত্র আন্দোলন বিভাগ তখন কলেজ পর্যন্ত সমন্বয় করতো। তারা তাদের দিক থেকে যেটুকু সমন্বয় করা যায় সমন্বয় করছে, সমন্বয় করে মোটামুটি যাতে এটা আরও ম্যাসিভ পর্যায়ে সবাই এঙ্গেজ হয়ে যায়, বিক্ষুব্ধ পরিবেশটা ওইটা হয়ে যায় আর কি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে দিয়ে ওই দিনের প্রতিবাদটা মোটামুটি বাস্তবায়িত হয়। তারপর তারপর পরের দিন আসি। পরের দিন তো পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা, যে সকালের শিফটে একটা গ্রুপ, বিকালের শিফটে আবার আরেকটা গ্রুপের প্রোগ্রাম। তো এখন দুইটা গ্রুপ, আমাদের গ্রুপ এবং তাদের ছাত্রলীগের গ্রুপ, তাদের গ্রুপের মধ্যে ক্ল্যাশ হবে এটা আমরা আশঙ্কা করতেছিলাম। স্বাভাবিকভাবে আমাদের মিছিলের একটা গ্রুপ হচ্ছে হলপাড়া এসে সমন্বয়করা একটা মানে বা অ্যাক্টিভিস্ট যারা আছে তারা এসে সবাইকে আহ্বান করতেছে সবাই মিছিলের নামেন আহ্বান ডাকতে ছিল। তখনই হচ্ছে ওই 71 হলের সামনে, বিজয় 71 হলের সামনে ছাত্রলীগের আক্রমণে তখন এই আসিফের সাথে কথা হয় ফোনে। আসিফকে ফোন দিয়ে বললাম যে তোমরা এদিকে চলে আসো, যেমন হয় ভালো হয়। তো আসিফ বলতেছে আমরা তো অলরেডি চলে আসছি, আমরা অন দ্য ওয়ে আসতেছি, এটা ব্যবস্থা করতে হবে। তখন আমাদের টিম তখন স্টিল ফিল্ডে ছিল। এই যে ভয়াবহ আক্রমণ, আমরা ভাবছিলাম যে হয়তো মানে বাইরের টোকায় অন্তত আনবে না, কিন্তু মধুর ক্যান্টিনে বাইরের টোকায় লোকজনকে নিয়ে এসে ভরপুর করে এবং আমাদের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা করে। তো আগের দিন আমাদের মাথায় ছিল যে এরকম একটা অ্যাটাক হইতে পারে, এটাতে আমরা অন্তত ডকুমেন্টেশন অভাবে যাতে আমরা না পড়ি। এর আগে ওই যে আপনার আরেকটা স্মৃতিচারণ করি, এনএস ফ্যাকাল্টিতে 24 সালের রমজানে যখন ছাত্রলীগ হামলা করে, ওই যে অপরাধী রমজানের প্রোগ্রামে, আমরা তাদের আক্রমণকারীদের ছবি সংগ্রহ করে তাদের এলাকায় আমরা পোস্টারিং করছিলাম যে এদেরকে ধরিয়ে দিন, এরা রোজাদারদের উপর হামলা করছে। পোস্টার আক্রমণের ছবি সহ, এদের ছবি সহ, এরা যে দোকানে আড্ডা দেয়, যে গ্রামে নামাজ পড়ে, যে স্কুলে পড়ছে, যে বাড়িতে বড় হয়েছে, সব জায়গায় পোস্টারিং করা হয়েছিল। ফলে তারা ভয় পেয়ে গেছিল যে আমাদের ব্যাপারে এরকম পোস্টারিং করা হয়েছে। তো আমাদের সেম প্ল্যানটাই ভালো ছিল, যদি আক্রমণ করে তাহলে এদেরকে আমরা ছাড় দেবো না। তো আমাদের কেন্দ্রের তত্ত্বাবধানে একটা মজুর টিম ছিল, যে মজুর টিমের সাথে আমরা বসছি। মজুর টিমের সিদ্ধান্ত হচ্ছে আপনারা হচ্ছে ক্যামেরা এবং ডিভাইস নিয়ে অলওয়েজ ফিল্ডে থাকবেন, আপনার কাজ হচ্ছে ফটো ধারণ করা, আপনার পরিস্থিতি যাই হোক না কেন ডকুমেন্টের টাকা। তো আমরা বিকেল হইতেই ওই মারামারি পর্যায়ে পর্যন্ত কোনোভাবে আহতের মধ্যে দিয়ে ডিল করা হয়। সাদিক ভাইরা একটা বড় টিম নিয়ে আবার ইমিডিয়েট ক্যামেরা রেসপন্স করে, মানে এই পাল্টাপাল্টি চলতেছিল আর কি, এটা বিধ্বস্ত অবস্থা কীভাবে ট্যাকেল দেওয়া যায়। তো এর মধ্যেই আমরা আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই যে আক্রমণটাকে ইস্যু করে এটা সত্যকার ঘটনার সামনে নিয়ে আসা এবং মানুষকে সচেতন করা যে আমরা যে ফেসিবাদের ভিকটিম, শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে এটা মানুষকে জানান দেওয়া। তো তাদের ফুটেজগুলো সংগ্রহ করা হয়, মাহাদিবা এখানে হেল্প করে, ফুটেজগুলো সংগ্রহ করে তারপরে হচ্ছে সব জায়গায় অনলাইনে পাঠিয়ে দিই, অনলাইন টিমের কাছে মিডিয়ায় পাঠিয়ে দিই। এই যে সবগুলো ছবি পাঠিয়ে দেওয়ার পরে মোটামুটি অলমোস্ট পুরো জাতি জেনে যায় যে আক্রমণ শিক্ষার্থীদের প্রতিবাদ জানানো হচ্ছে। এখন ওই দিন উত্তপ্ত অবস্থা বিকেল, যে আমাদের এই পরাজিত অবস্থা আমরা থাকতে পারবো না, আমাদের প্রতিবাদ জানাতেই হবে। তখন কেন্দ্রের ইমিডিয়েট মিটিং কল করে সিবগাতুল্লাহ ভাই, তখন মিটিং কল করে শাখাগুলোর সাথে বসে, স্থানীয় শাখাগুলোর সাথে, যে আমরা জরুরি ভিত্তিতে একটা প্রতিবাদ জানাতে হবে, আমরা একটা অন্তত একটা মিছিল জানাই হলো অবস্থান জারি রাখতে হবে, এখান থেকে হারানো যাবে না। আজ ওই দিন রাতে দেখবেন আসিফ মাহমুদ একটা প্রেস কনফারেন্স করে রাতে একটা মিছিলের আশপাশে যারা ছিল সবাই হচ্ছে বিভিন্ন শাখার মহানগরী জনশক্তি। তারা ওই দিন ওই হাজি সেলিমের লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগের যুবলীগের লাঠিয়াল বাহিনীকে পার করে এই গ্রুপটাকে সমন্বয় করে তখন আমরা বলেছি যে কোনো মূল্যে একটা মিছিল দিতে হবে। একটা মিছিল দিয়ে হলো একটা প্রেস কনফারেন্স করে অন্তত আমাদের অবস্থান আমাদের কর্মসূচি যে চলবে, প্রতিবাদে চলবে, এটা জানাইতে হবে উত্তপ্ত অবস্থার মধ্যে দিয়ে। সেটা তখন আমাদের ওই ভাইরাও আসে, বাইরের কিছু লোকজন আসে, ছাত্রদের সাথে সমন্বয় করা হয়, তাদেরও একটা টিম আসার কথা। এই সবগুলো মিলিয়ে সেদিন একটা প্রতিবাদী মিছিল করে মোটামুটি অবস্থানটা জানাই দেওয়া হয়। পরের দিনের কর্মসূচি 15 তারিখ রাতেরটা আর কি, মানে কোনো রকম দিনটা পার করা, যে আমাদের তো এটা একটা রিয়েকশন জানাইতেই হবে যে কোনো মূল্যে। এর মধ্যে আরও অনেকগুলো শাখা চলে আসে আশপাশে আমাদের শাখা, যে একটা মিছিল দেওয়া, তো মিছিল আর ওদিন দেওয়া হয় নাই। আমাদের চিন্তা ছিল যে এখন আর মিছিল দেওয়া দিলে আরও সব বেশি সংঘাত বাড়বে, বরং আমরা ফার্দার কর্মসূচিতে আগাই। তারপর পরের দিনের কর্মসূচি ঘোষণা হয় এর মধ্যে দিয়ে, যে পরের দিন এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ছাত্র আন্দোলনের কর্মসূচি, তো পরের দিন কর্মসূচি যে কর্মসূচি শহীদ মিনারে। আমরা এখন টার্গেট হচ্ছে পরের দিনের কর্মসূচিটা আমাদের যে কোনো মূল্যে বাস্তবায়ন করা এবং এটা প্রতিরোধ স্থাপন করা। সেদিক থেকে আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের যতটুকু ক্যাপাসিটি ছিল মানুষকে এনগেজ করা, সবগুলো স্কুল শিক্ষার্থীকে কানেক্ট করা, যে কোনো মূল্যে এটাকে একটা মানে ফাংশনিং পর্যায়ে নিয়ে যাওয়া, সবার মোটিভেশনটা ফিরিয়ে নিয়ে আসা। তো এখানে সব শিক্ষার্থীদের রেসপন্স করছে আলহামদুলিল্লাহ। আমাদের কিছু জিনিস গুরুত্বপূর্ণভাবে করতে হয়েছে, যে রিস্ক নিয়ে বাইরে থেকে লাঠি, জিআই পাইপ এগুলো আনতে হয়েছে,
এরা বাইরের শাখাগুলো খুব বেশি হেল্প করছে, মহানগর শাখাগুলো তারা প্রোটেকশনের অস্ত্র বলতে তো আসলে এইটুকু, কারণ ওরা আসলে মানে পুলিশ হামলা করবে, তারপর হামলা করতেছে আপনার ওদের হামলা তো একদম সশস্ত্র হামলা, সশস্ত্র ফায়ার করতেছে ক্যাম্পাসে দাঁড়িয়ে। ফায়ার অন্তত আমাদের তো প্রতিবাদ জানাইতে হবে। আমরা হাজার হাজার এক এক শাখাকে 2-3 হাজার করে কোটা দেওয়া হয় যে তোমরা পাইপ ব্যবস্থা করো, স্টাম্প ব্যবস্থা করো, লাঠি ব্যবস্থা করো, যাতে করে শিক্ষার্থীরা শিক্ষার্থীর হাতে একটা স্টাম্প থাকলে সেটা অন্তত সাহস পায় যে আমার সামনে কেউ আছে তার সাথে আমি অন্তত মারামারিগুলো হলে টিকে থাকবো। তো এই জায়গা থেকে শাখাগুলো তাদের মতো করে অ্যাম্বুলেন্সে করে গাড়িতে করে অনেকগুলো যার যার কোটা অনুযায়ী ঢুকায় মোটামুটি। ওই দিন দেখবেন সবার হাতে হাতে লাঠি, এগুলো তো আকাশ থেকে চলে আসে নাই, এগুলো এইভাবে করে ম্যানেজ করতে হয়েছে। তো আসার পরে মোটামুটি শিক্ষার্থীরা বেশ সাহসী রেসপন্স করতেছে, বেশ একটা মিছিলও হচ্ছে। আমাদের প্রথম ফেজে প্ল্যান ছিল যে ছাত্রলীগকে ধাওয়া দেওয়া যায় কিনা যে কোনো মূল্যে। তো তখন আমাদের কাছে আপডেট আসে যে টিএসসির সাথে ছাত্রলীগের কিছু টিম অস্ত্রসহ দাঁড়ায় আছে। আচ্ছা, টিএসসির সাথে বিল্ডিংয়ের সাথে অস্ত্রসহ তারা দিক দিয়ে মিছিল করে তারা ফায়ার করবে, এরকম একটা আপডেট আসতেছিল। আবার বিভিন্ন জায়গায় তারা হামলা করতেছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে এভাবে আজকে মিছিল করে সরাসরি ছাত্রলীগকে পিটাই বের করা ক্যাম্পাস থেকে, এই প্ল্যান এভাবে বাস্তবায়ন করা পসিবল না আর কি। তো এটা সম্ভব না। তো শিক্ষার্থীরা বরং শিক্ষার্থীরাই হলে গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারলে এটা ভালো। সেখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা সাথে সবাই আমরা রেসপন্স করবো। তো সেদিন রাতে সবাই মিছিল শেষ করে চলে আসে হলে। আপনি সেদিন হলে দেখবেন অলরেডি ছাত্রী হলগুলোতে শুরু হয়ে গেছে মাগরিবের পর থেকে। আর সায়েন্সের কিছু হলে আগেই মানে ছাত্রলীগকে শিক্ষার্থীরা মোটামুটি পিটাপিটি করছে। তো এরপরের দিন যে ছয় মিনের প্রোগ্রামটা শেষ করে এসে এখন মসিং হলে শুরু হয়েছে মিছিল, জৌ হলে রাতে শুরু হয়েছে। তারপর বাকি হলগুলোতে মোটামুটি একটা দারুণ টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সকল হলের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মোটামুটি ছাত্রলীগকে এখানে তাড়া করে আর কি। এটা আলহামদুলিল্লাহ একটা গ্রেট ইভেন্ট। তো আগের দিন হচ্ছে এটা তো যেদিন হয়েছে ওই দিন সকালে আমাদের কেন্দ্রের একটা মিটিং ছিল। এটা বলছি হচ্ছে 16 জুলাই ঘটনা। 16 জুলাই কেন্দ্রের একটা মিটিং ছিল। কেন্দ্রের মিটিংয়ের সিদ্ধান্ত হলো কয়েকটা। একটা হচ্ছে কেন্দ্রের শিবিরের ব্যানারে মিছিল করবে, আমরা আর হচ্ছে থাকবো না যে মানে শিবিরের ব্যানারেও মিছিল হবে, আর যে কোনো জায়গায় প্রতিরোধ করবে, যে সাংগঠনিক ব্যানার যদি প্রতিরোধ করতে আমরা প্রতিরোধ করবো, সমস্যা নাই। সেদিন দেখবেন যে শিবিরের বড় একটা প্রতিরোধ মিছিল হয় এবং এটা মতিঝিলে হয়েছে। তারপর গুরুত্বপূর্ণ কয়টা সিদ্ধান্ত হয় যে আমরা ইউনিভার্সিটির পাশাপাশি এখন প্রাইভেট ইউনিভার্সিটি কানেক্ট করার চেষ্টা করবো আমাদের ম্যান পাওয়ার দিকে দিয়ে। বাইরে আসুক বা না আসুক আমাদের ম্যান পাওয়াররা যেসব ক্লাবে ইনস্টিটিউশনে অ্যাক্টিভ আছে, যে যার ফেজে পরিচিত আছে, সে তার গ্রুপকে মোবিলাইজ করার চেষ্টা করবে এবং মোটামুটি আন্দোলনের মাঠে নামবে। তারপর পরে 2-3 দিনের মধ্যে কলেজকে এঙ্গেজ করবে, পরে স্কুলকে এঙ্গেজ করবে, এরকম একটা প্ল্যান ওই দিন মিটিং হয়। তো এটা ইনফ্লুয়েন্স হয়, যেমন দেখা যাবে মনে করেন আপনি একটা হলে থাকেন, ওই হলে আপনি 2টা ক্লাবের সভাপতি, আপনি ইনফ্লুয়েন্সেস আপনি যখন আহ্বান করবেন শিক্ষার্থীরা এমনি মাঠে নামবে। ঠিক প্রাইভেট ইউনিভার্সিটির একটা শিক্ষার্থী সে যদি মেনস্ট্রিম 3-4টা প্ল্যাটফর্মের মুখপাত্র হয়ে ওঠে, আবার তাকে তার যদি বলা হয় তুমি সবাইকে এঙ্গেজ করো, তো স্বাভাবিকভাবেই সবাইকে এঙ্গেজ করো। আমরা তখন প্রাইভেট ইউনিভার্সিটি ধরে বিভিন্ন স্টেক হোল্ডার তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি যে প্রাইভেট ইউনিভার্সিটিকে নামতে হবে, এবং তারাও আগ্রহী হয়ে নিজেরাও মানে এঙ্গেজ হতে থাকে। এখন যখন অল্প অল্প এঙ্গেজ হতে থাকে তখন সবাইকে অবাক করে দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির সকল পর্যায়ের শিক্ষার্থীরা মাঠে নেমে যায়। এবং এটা দারুণ একটা জায়গা ছিল, শিক্ষার্থীরা এমনভাবে মাঠে নামবে আমরা কল্পনাও করি নাই যে হচ্ছে জীবন যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তারপরে মাঠে নামছে। শিক্ষার্থীদের এই ত্যাগ তিতিক্ষা এটা অন্য লেভেলে ছিল আর কি। এটা প্রাইভেট ইউনিভার্সিটির পরের ফেজে বাস্তবায়িত হয়। যাই হোক আমরা যেখানে ছিলাম তো প্রতিরোধ হয় 16 জুলাই প্রতিরোধ হয়। 16 জুলাই তখন আমি মিটিং শেষে আমরা আসতেছিলাম, মিটিং শেষে আসার পথে সিদ্ধান্তগুলো তো প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজ নিয়ে প্ল্যান ছিল 3-4 দিন পরের প্ল্যান, যেটা পরে এক্সিকিউট হবে। তো আস্তে আস্তে মাহাদি ভাই আমাকে গল্প শেয়ার করতেছিলেন, কেন্দ্রের তত্ত্বাবধায়ক, আমাদের ক্যাম্পাস তত্ত্বাবধায়ক ছিল, জাহাঙ্গীর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো বলতেছে আমরা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে কালকে রাতে ছাত্রলীগকে পিটাইছি, হল ছাড়া করছে ক্যাম্পাস ছাড়া। বললাম যে ভাই কীভাবে? তিনি আস্তে আস্তে পুরো গল্পটা শেয়ার করলেন যে কীভাবে। তখন আমরা বেশ অনুপ্রাণিত হলাম যে ক্যাম্পাসে তো আমরা এখন চাইলে আমরাও পারবো, যে সারা ক্যাম্পাসে অলরেডি 2-3টা হলে কাজ শুরু হয়েছে। সায়েন্সের হলগুলোতে অলরেডি প্রতিরোধ হয়েছে, যারা প্রতিরোধ হওয়ার প্রেক্ষিতে পরের দিন সায়েন্সের হলগুলোতে গিয়ে ছাত্রলীগ অ্যাটাক করছে। তো ছাত্রলীগ যেহেতু তুলনামূলকভাবে সায়েন্সের হলগুলোতে দুর্বল, যেহেতু এখানে পলিটিক্যাল কাজ একটু কম হয়েছে, সবাই একাডেমিক ব্যস্ততা, আর্টসের হলগুলোতে ছাত্রলীগের অবস্থা একটু শক্তিশালী বেশি আমাদের এদিকের হলপাড়ার হলগুলোতে। এবার আমরা প্রতিরোধ করতে পারি তাহলে একটা গ্রেট ইভেন্ট হবে। তো এটা তাহলে টিমওয়ার্ক দরকার। দিনটা অনুপ্রাণিত হয়েছি। তো পরের দিন রাতে এসে ওদিন রাতে এসে সেম রাতব্যাপী অভিযান চলে, শিক্ষার্থীরা রেসপন্স করে এবং সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা মুক্ত হই আর কি। এখন পরের দিনই কর্মসূচি ছিল কফিন মিছিল এবং গায়ে মারা জানাজা 17 জুলাই। কারণ তার আগের দিন তো হচ্ছে 16 জুলাই তো আবার রংপুরে 16 জুলাই বিকাল হইতে হইতে আমাদের খবর আসে যে 6 জন শহীদ হয়েছে। 6 জন 7 জন সংখ্যা ফিক্সড না, তখন 2টা সংখ্যায় আমরা শুনতে পাচ্ছিলাম।
কেউ বলতেছে 3-4 জন। তো ম্যাক্সিমাম সংখ্যা শুনছি আমরা 7 জন যে শহীদ হয়েছে, এরকম সংখ্যা শুনছিলাম। তখন এখন মাহফুজ ভাই আমাকে কল দেয়, সাদিক ভাইয়ের সাথে কথা হয়, তখন মাগরিবের পরে কল দেয়, ভাই কালকে কি করা যায়। ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের কথা বলছেন উনি। তো মাহফুজ ভাই কল দেওয়ার পরে মাহফুজ ভাইকে বলে যে ভাই কালকে কোনো কথা নেই, কর্মসূচি আমার মনে হয় কফিন মিছিল এবং গায়ে বানা জানা যায়, যেহেতু শহীদ হয়েছে আমাদের একটা কর্মসূচি হতে পারে, আমরা এটাই পরে বলে তাহলে আমরা আলাপ করি। তখন ভাইরা নিজের মধ্যে আলাপ করছে এবং কর্মসূচিটা ওনারাও কনভিন্সড হয়েছে, অ্যাপ্রুভ হয়ে বলে যে ভাই কর্মসূচি তো ঠিক করলাম, এখন কী ব্যবস্থা করা যায় জানাজার জন্য। তো ওনাদের দিকে প্রথম প্রস্তাব ছিল যে কোনো শহীদের লাশ ব্যবস্থা করা। আমার মনে হয় তাহলে আমরা চেষ্টা করে দেখি। আমরা বেশ সময় নিয়ে চেষ্টা করলাম যে কোনো শহীদের যারা শহীদ হয়েছে তাদেরকে রিচ করা যায় কিনা, মানে লাশ আনে এখানে নিয়ে আসা যায় কিনা, কোনোভাবেই পারছিলাম না আসলে, কারণ শহীদ ফ্যামিলি অলরেডি ভিকটিম। পুলিশ গিয়ে এখানে জোরপূর্বক দাফন করা কেমনে জানা যায়, দ্রুত করে চাপা দেওয়া যায় দ্রুত চেষ্টা করতেছে। তো কোনো ফ্যামিলিকে আমরা আসলে কনভিন্স করতে পারি নাই। তো না পেরে পরে নাহিদ ভাই অ্যাপ্রোচ করে বললো যে তাহলে আপনার কফিন ব্যবস্থা করেন, প্রতীকী কফিন, অন্তত সেই কফিন দিয়ে জানাজা হবে বা প্রতীকী মিছিল হবে, এটা একটা সিম্বলিক কাজ হতে পারে। তখন তাহলে আমরা সবাই 7 জন, তাইলে আমরা শাহ মাহফুজ ভাইকে কল দিই। শাহ মাহফুজ ভাই হচ্ছে শাহবাগ জামাতের আমির এবং ইউনিভার্সিটির সাবেক সভাপতি, ওনাকে ফোন দিই, ওনাকে বলা কফিন লাগবে আমাদের। তো উনি অনেক খুঁজে একটা কোনো রকম ম্যানেজ করার সোর্স পাইলেন, সাথে বললেন যে ভাই আপনি আরও চেষ্টা করেন। তো আমরা আবার দেলোয়ার ভাইকে ফোন দিই ওনার পরামর্শে। দেলোয়ার ভাই হচ্ছে সাবেক কেন্দ্রীয় সভাপতি, উনি এটা কোঅর্ডিনেট করতেছেন। তো মাহফুজের পাশাপাশি দেলোয়ার ভাই হচ্ছে ইয়াকে কাজ দেয় শাহিদ আলম খানকে, পল্টনের আমির। তো উনিও অ্যাপ্রোচ করার চেষ্টা করে। এখন কফিনগুলো আনার তাহলে আমরা আশ্বস্ত করলাম যে মাহফুজ ভাইকে ভাই আমরা কফিন পাবো ইনশাল্লাহ। এখন এদিকে অলরেডি আমরা ইয়াতে যাইতে পারছি না, আমাদের প্রোগ্রাম হচ্ছে রাজু ভাস্কর্যে অলরেডি আক্তার ভাইকে এখান থেকে অ্যারেস্ট করছে, আমরা কোনোভাবে এখানে যেতে পারছি না। তো আমরা কোনোভাবে চেষ্টা করছি তাহলে আমরা ইয়েতে থাকি, শহীদ মিনার সরি আমরা হচ্ছে মানে বিসি চত্বরেই থাকি। আমরা যদি রাজু ভাস্কর্যে যেতে পারছি না, আমরা হচ্ছে বিসি চত্বরে থাকবো, এখানে অন্তত স্টার্ট করে মিছিল নিয়ে না হয় ওদিকে যাবো। এখন মিছিল অনেকক্ষণ ধরে এখানে স্লোগান চলতেছে, কফিন আনতে পারতেছে না, সব জায়গায় পুলিশি ব্যারিকেড, ঢুকানো যাচ্ছে না। এখন পরে এখানে আল্লাহ কী করা যায়, মাহফুজ ফোন দিয়ে বলেছে তাহলে আপনার একটা বুদ্ধি করেন, পুলিশের কনসেন্ট্রেশন একটু ব্রেক করেন একটা মিছিল দিয়ে। পরে এখানে যারা সমন্বয় হচ্ছে তার সাথে কোঅর্ডিনেট করে, আমাদের জাহিদুল হক ফিল্ডে ছিল তখন, সে একটা ছোটো একটা মিছিল করে পুলিশের কনসেন্ট্রেশন অন্যদিকে ব্রেক করে, পুলিশের সাথে একটু হাউকাউ করা, কথা বলা, পুলিশ অন্যদিকে চলে যায়, তখন অ্যাম্বুলেন্স ঢুকে, একটু নাটকীয়তার মধ্য দিয়ে একটু ওই ফেজের মধ্য দিয়ে, যাতে করে পুলিশের রোডটা একটা ফাঁকা হয়, পুলিশের দিকে ব্যস্ত থাকে, অ্যাম্বুলেন্স ঢুকে যায়। অ্যাম্বুলেন্স তো মনে হবে এখানে একটা লাশ যাচ্ছে আর কিছু না। অ্যাম্বুলেন্স ঢোকার পরে সেই অ্যাম্বুলেন্স থেকে আমাদের কফিনগুলো আমরা বের করি। আর অ্যাম্বুলেন্স যখন এখানে মিছিলের সামনে চলে আসে এবং কফিন যখন নামানো হচ্ছে, সবাই কফিন ছিল, সবাই মনে করছে লাশ চলে আসছে, এবং একে একে সারি যখন 6-7টা একই ইয়া থেকে বের করলো। এর মধ্যে তো সারা দেশ থেকে খবর এসেছে যে 6-7 জন শহীদ হয়েছে। সবাই ভাবছে সবাই একটা স্থবির একটা পরিবেশ তৈরি হয়েছে, নামাজে সবাই কান্নাকাটি করছে, দোয়া করছে, একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। কফিনগুলো সবাই কাঁধে নিয়ে মিছিল করলো, সেদিনের কফিন আনার গল্পটা এরকম। মিছিল করে অর্ধেক যেতে না যেতেই মানে কলাভবনের গেটের পার হইতে পারে না, তার আগেই মোটামুটি হচ্ছে মিছিলটা পার হওয়ার আগেই পুলিশ আক্রমণ করে। পুলিশ ছিল তখন, বিজিবির লোকজন আসছে, অন্যান্য বাহিনীর লোকজন আসছে, পুলিশের সাথে সাউন্ড গ্রেনেড মানে গুলি করা একসাথে, মানে খুব বাজে অবস্থায় সাউন্ড গ্রেনেড যেভাবে নিক্ষেপ করছিল, শ্বাস নেওয়া যাচ্ছিল না লোকজন। এখানে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়, কফিনগুলো যার যার মতো করে রাস্তায় পড়ে যায়। মিছিলটা ওই দিনের প্রোগ্রামটা বাস্তবায়িত হয়। ওই দিনের যে সিম্বলিক সিগনেচার প্রোগ্রাম, যে কফিন নিয়ে জানাজা দেওয়া, এবং এই জিনিসটা সারা দেশের মানুষকে একটু অন্যভাবে ব্যথিত করে যে এতগুলো শিক্ষার্থী শহীদ হয়েছে। সেদিনের প্রোগ্রামটা এভাবে চূড়ান্ত হয় আলহামদুলিল্লাহ, এইভাবে যায় ওদিনের প্রোগ্রামটা, এবং শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। সেদিন আন্দোলন তো এই পর্যায়ে, আমাদের এখন আন্দোলন পিছানো যাবে না। তো 9 দফা গল্পটা একটু বলি। তো 9 দফা নিয়ে মূলত আমরা ইন্টারনেট থাকতে থাকতে আমাদের চিন্তা হচ্ছিল যে করা যায় কীভাবে, যে আন্দোলনটা যদি ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় তাহলে আমাদেরকে এটা কিছু দাবি দিতে হবে। আমাদের সাবেকদের একটা গ্রুপ ছিল, সাবেক সভাপতিদের, সেখানে অনেকে বাইরে থেকে বিক্ষিপ্ত অনেকগুলো পয়েন্ট সহ অ্যাড করে অনেকগুলো পয়েন্ট এলেমেন্টভাবে আসতেছে। কারণ মির্জা গালিব ভাই থামাই দিয়ে বললেন যে এরকম করা যাবে না, বরং এমন কিছু স্পেসিফিক দাবি হইতে হবে যে দাবিগুলোর মধ্য দিয়ে আপনার হচ্ছে সরকারের ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়া যাবে। তো এই প্রিন্সিপাল ধরে তখন আমরা কাস্টমাইজ করতেছিলাম অনেকগুলো দাবি, মোটামুটি 10-11টার মতো পয়েন্ট আসে। আসার পরে ওটা ওই গ্রুপে থাকে। এখন ইন্টারনেট বন্ধ করে দেয়। এখন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে এই পয়েন্টটা আমার মাথায় আসে যে দাবি দিতে হবে। সাদিক ভাই ওইদিন আমাকে ফোন দেয় দুপুরে, ওইদিন হচ্ছে দুপুরে পর ফোন দেয় যে একটু আসেন, পয়েন্টগুলো লিখতে হবে, ওই দাবিগুলো লিখতে হবে, আমি বেরোচ্ছি, আপনি ইয়াতে আসেন, আমাদের একটা অফিস ছিল এই বাটা সিগনালে, সেই অফিসে যেয়ে পয়েন্টগুলো লিখতে হবে। লেখার জন্য গেলাম।
ভাই কথা মতো বের হইলাম, বের হয়ে মোবাইলটা আমি এক নজর দেখে গেছি পয়েন্টকে দেখতে গিয়ে যেহেতু সিকিউরিটি কনসার্ন মোবাইল আমি রেখে অফলাইন ছোটো মোবাইল নিয়ে বের হয়েছি, আর অ্যান্ড্রয়েড নিয়ে বের হয়ে যায় নাই। এখন টাইপ করা শুরু করছি। টাইপ করার আগে এখানে মুসাদ্দিক ছিল সহসমন্বয়ক, সে অলরেডি কিছু ইন্ট্রো টাইপ করছে। আমাদের আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ ছিল, উনি একটু টাইপ করছেন ইন্ট্রো, কিছু জিনিস টাইপ করছে, কিছু পয়েন্ট টাইপ করছে। তো এখন অলমোস্ট এইভাবে আগাচ্ছিল আর কি। তো আমি গিয়ে টাইপ করতে বসছি, মোটামুটি কালেকশন দিচ্ছি, পয়েন্ট অ্যাড করতেছি, বলার পরে স্পেসিফিক মাঝখান 7টা না 8টা লেখার পরে হঠাৎ করে খবর আসলো যে নিচে মারামারি হইতেছে, বাইক আগুন ধরা যেতে পারে। আমি 12 তলা থেকে দৌড়ায় নেমে বাইকটা সেভ করে আবার উঠে মানে দৌড়ের কারণে এসে আবার টাইপ করতে বসে আবার ওই সবগুলো পয়েন্ট রিকল করতে পারি না। যেটুকু আমার মাথায় ছিল, মনে ছিল, সেটুকু পয়েন্টে লেখা শেষ। আব্দুল কাদেরকে ফোন দিয়ে বলে যে এই বিষয় আন্দোলন চালিয়ে নিতে হবে, আমাদের এই পয়েন্ট ভাবছি, এই পয়েন্টে অপশন এ বি ভাবতেছি। আব্দুল কাদের কিছু কারেকশন দেয়, তাদের থেকে কিছু প্রস্তাবনা দেয়, আমরা আবার ডিসকাস করি। এখানে সিবগাতুল্লাহ ভাই ছিল, মাহাদি ভাই ছিল, মুতাসিম বিল্লাহ ছিল, মুসাদ্দিক ছিল, আমরা নিজেরা ডিসকাস করি আবার এখানে তারপর ফাইনাল করে আবার বলি যে হ্যাঁ ঠিক আছে, এটা ফাইনাল হয়েছে, তোমার নামে দিচ্ছি, তুমি একটু দূরে কোথাও যে ইন্টারনেটে অফলাইনে তোমার একটা নাম্বার দাও, যে নাম্বারটা সেখানে সতর্ক থাকবে, মিডিয়া ফোন দিলে তুমি ভেরিফাই করবে হ্যাঁ এটা হচ্ছে, ঠিক আছে। তো এভাবে করে সেদিন দফাগুলো দিয়ে দেওয়া হয়। দেওয়ার আগে মিডিয়াতে যেতে একটু সময় লাগবে, তখন আব্দুল কাদেরকে বলি যে তুমি তোমার লাইনে অন্তত এক লাইনে একটা মেসেজ দেওয়া দরকার, কারণ সমন্বয়কদেরকে কোড করে আন্দোলন থামাই দেওয়ার কথা বলা হচ্ছে মিডিয়াতে। তো দফায় যেতে তো একটু টাইম লাগবে, তুমি জাস্ট এটুকু বলো যে আমাদের আন্দোলন চলবে, পরবর্তী বিচারের দাবি আসছে, এটা অনলাইনের একটা স্ক্রল নিউজ মিডিয়াতে দিয়ে দাও তোমার নামে। তারপর সে বলে যে ঠিক আছে ভাই, এই দেন আমার নামে মেসেজ দিচ্ছে, আপনি ফরওয়ার্ড করে দেন। তারপর আমাদের মজুর টিম এটা সাথে কোঅর্ডিনেট করে মোটামুটি সবাইকে পাঠানোর ব্যবস্থা করে, ও কয়েকজনকে মেসেজ দেয়, ইনসেন্ট ট্যাকেল দেওয়া হয়। পরবর্তীতে হচ্ছে 9 দফা এটা মূল ভিত্তি হয়ে দাঁড়ায় আর কি। তো এখানে নাহিদ ভাই রাতে কল দেয়, ওই যে বলছিলাম যে আপনাকে চালিয়ে নিতে পারবেন 9 দফা। নাহিদ ভাইকে বলছে আমরা চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ, আপনি শক্ত থাকেন। তখন নাহিদ ভাইকে গুম করার ঘটনা ঘটে আর কি। এভাবে 9 দফা চলতে থাকে। তো কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, আপনি দেখবেন যে পত্রিকায় 58 সমন্বয়কের বিবৃতি, 59 সমন্বয়কের বিবৃতি। এই 59 সমন্বয়কের বিবৃতির সংখ্যাটা কেন হইলো কয়েকদিন পরে যায়, কারণ হচ্ছে তো মিডিয়াতে গিয়ে আব্দুল কাদের বক্তব্য দেওয়ার পরে বলতেছে এটা ভুয়া জিনিস, ডিজে ফাইন্যান্স বলতেছে মিডিয়াকে, এটা দেওয়া যাবে না, ওর ভিডিও বার্তা দেন। ওরা আমরা হচ্ছে নারায়ণগঞ্জে আমাদের দায়িত্বশীল যারা আছে তাদের মাধ্যমে ওর কাছে পাঠাই, ভিডিও করি, ভিডিও বার্তা হচ্ছে আমরা পাঠানোর পরে এটা ভেরিফাই করা হয়। ভেরিফাই করার পর পত্রিকায় নিয়মিত আসতেছে যে হ্যাঁ আব্দুল কাদের দিচ্ছে, পত্রিকা ঠিকঠাক আসতেছে। এখন বলতেছে না আব্দুল কাদের জঙ্গি, ডিজে ফাইন্যান্স বলতেছে মিডিয়াকে, এটা দেওয়া যাবে না। এখন দেওয়ার পরে আমরা আব্দুল হান্নান মাসুদকে ভাবতেছি দ্বিতীয় ওকে নিয়ে আসা যায়, কিন্তু এর মধ্যে আরেকটা আশঙ্কা দাঁড়ায় গেছে, আমরা যার নামেই দিই না কেন, যদি কোনো কারণে এই 6জন বলতে হচ্ছে 3 জন গুম অবস্থায়, 3 জন গুম কে আসিফ তার খবর আমরা পাচ্ছি না, বাকের তার খবর আমরা পাচ্ছি না, তারপর হচ্ছে নাহিদ ইসলাম তার খবর আমরা পাচ্ছি না, তারা গুম অবস্থায়। 3 জন অলরেডি নজরদারি অবস্থায়, একজন হচ্ছে হাসিফ আল ইসলাম, তারপর হচ্ছে একজন হচ্ছে হাসান আব্দুল্লাহ, একজন হচ্ছে সারজিস আলম। এই 3 জন হচ্ছে ইয়াতে পদ্মা যমুনা বিভিন্ন জায়গার মধ্যে নজরদারি অবস্থায় আমরা দেখতেছি। আমাদের আশঙ্কা হচ্ছিল এই 6 জনের কাউকে যদি মিডিয়াতে গিয়ে দেখানো হয় যে তোমাদের এই বিবৃতি 9 দফা এই দাবি দেওয়া এবং এটা তারাও স্বীকার করতেছে, তাদেরকে চাপ দিয়ে ব্ল্যাকমেল করে যদি অথবা যদি ইন্টারনালি যদি বলা হয় এটা ছাপায়ও না, আমাদের অন্য দাবি আছে, তাহলে এটা আন্দোলন থেমে যেতে পারে। যেহেতু ব্ল্যাকমেল তো অনেকভাবে হতে পারে, ক্রস ফায়ার দেওয়ার মতো হতে পারে, ফ্যামিলি গুম করে হতে পারে, অন্যভাবে হতে পারে। আমরা আশঙ্কা করছিলাম ক্রিটিক্যাল কোনো মোমেন্টামে এদেরকে পরীক্ষার মুখোমুখি হতে পারে। তাহলে আমাদের 2টা টার্গেট, একটা হচ্ছে এদেরকে কঠিন পরীক্ষা থেকে নিস্তার দেওয়া, যাতে এরা কঠিন ব্ল্যাকমেলের মুখোমুখি না হয়, রিল্যাক্স থাকতে পারে। আবার একসাথে যাতে আমার এই যেটা পাঠাবো সেটাও যাতে আবার হচ্ছে কি না হয়, মানে মিডিয়া থেকে ছাপানো থেকে এদেরকে সহায়তা না পারে মিডিয়াকে। তখন আমরা লিখলাম 59 সমন্বয়কের বিবৃতি। 59 সমন্বয়ক বলতে লিস্টে ছিল 65 জন, ওইখান থেকে যদি আমরা 6 জনকে বাদ দিই তাহলে আর সংখ্যা থাকে কত, 59। তো আমি বললাম 59 সমন্বয়কের বিবৃতি। তো পত্রিকাকে বললাম যে আপনারা ব্যাখ্যা দিবেন এটা, যারা 59 জন মিলে এটা বিবৃতি দিচ্ছে, সুতরাং এই 6 জন এখানে কাউন্টেবল না। ফলে 2টা লাভ হয়েছে, পত্রিকা নির্দ্বিধায় প্রিন্ট দিতে পারতেছে, নিউজ আসতে পারছে, আবার এই 6 জনের উপরও প্রেশার কমবে বলে আমরা মনে করতেছি। কারণ 59 সমন্বয়কের বিবৃতি মানে ওই 6 জনকে প্রেশার দিয়ে আসলে আন্দোলন থামানোর আর কিছু নাই, বাকি 59 জন। আরেকটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ডিজিএফআইএনএসআই গোয়েন্দা বাহিনী এখন হন্য হয়ে খুঁজতে যায় 59 জন কোথায় বসে মিটিং করতেছে দেখি। আসলে 59 সমন্বয় কোথাও বসে মিটিং করে না, আমরা আমাদের রুমেই বসেই প্রেস রিলিজ আমরা নিজেরাই এইভাবে টাইপ করছি। 59 সমন্বয়কের বিবৃতি পত্রিকায় ওইভাবেই প্রিন্ট হয়েছে, ওইভাবে আসছে। মূলত 59 জন কোথাও বসেও নাই, আলাপও হয় নাই, কিন্তু এদিকে গভর্নমেন্ট খুঁজতে চাই 59 সমন্বয় কোথায় বসছে, আমরা খুঁজে বের করি। অবস্থানটা তারা খুঁজতে পাগল হয়ে খুঁজতেছিল, ওরা পায় নাই, আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক হয়েছে, এটা একটা দারুণ জায়গা ছিল। তারপর হঠাৎ করে আব্দুল হান্নান মাসুদ প্রেস কনফারেন্সে উনি ভুলবশত বলে ফেলে
যে আমাদের আব্দুল কাদের ভাইকে গুম করে ফেলা হয়েছে, খেয়াল করবেন কিন্তু এটা ভুলে বলে ফেলছে সে, কারণ আব্দুল কাদের ছিল আরেক জায়গায়, তো আমরা দুইটা আলাদাভাবে ডিল করতেছিলাম, তো সবগুলো জায়গা, তো আব্দুল কাদের যে আমাদের কাছে সেফ অবস্থায় আছে সে এটা আব্দুল হান্নান তখন জানতো না। পরে আমরা পরের দিন এখন কী করি, তারা ঘটনাকে সত্য ধরে দিই, এখন পরের দিন আমরা লিখছি 58 সমন্বয়কের বিবৃতি। আপনি দেখবেন পরের দিনে পত্রিকা আসছে 58, তো আমরা আরেকজনকে বাদ দিই, 58 সমন্বয়কের বিবৃতি হিসাবে এর পরের দিন আসে। এটা হচ্ছে ওই নির্দিষ্ট গল্প, মানে ভুলটাকে এস্টাবলিশ করে ওটাকে আবার কারণ হয়তো তো নিলেন আপনারা। হ্যাঁ মুশকিল হবে আর কি। এভাবে করে আন্দোলন, এটা একটা আলাদা গল্প। আরেকটা গল্প হচ্ছে অফলাইন নেটওয়ার্ক কীভাবে ডেভেলপ হয়েছে। আমাদের 18 সালে কোটা সংস্কার আন্দোলনে আমাদের স্পষ্ট মনে আছে, আমরা ফিল্ডে ছিলাম, ক্যাম্পাসে ছিলাম, নেটওয়ার্ক বন্ধ করে দিতে, কিছু হলে এক্সট্রিম কিছু হলে নেটওয়ার্ক, ইভেন নিরাপদ সড়ক আন্দোলনের একটা ক্রিটিক্যাল মুহূর্তে যাওয়ার পর নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে নির্দিষ্ট এরিয়ায়। তো আমাদের এবারে নেটওয়ার্ক বন্ধ করে দেবে এরকম একটা আশঙ্কা হচ্ছিল, জন্য জুলাই শুরুতেই আমি হচ্ছে ইয়াকে বলি, আমাদের একজন খলিল ভাই আছে মহসিন হলের সাথে, ওনাকে ফোন দিয়ে বলছি ভাই আমার কিছু মোবাইল লাগবে, আপনি তো অফিসে জব করেন, আপনারা একটু ব্যবস্থা করেন এটা, উনি একটা অফিসের স্টাফ, উনি হচ্ছে ওনার এলাকার বেশ কয়েকজন মহিলার নামে অনেকগুলো সিম কিনে এবং কিছু ছোট ফোন কিনে আমাকে নেটওয়ার্ক বন্ধ করার 3-4 দিন আগে হচ্ছে আমার কাছে পৌঁছায় ওনার আরেক কলিগ মামুন আবদুল্লাহর মাধ্যমে। তো উনি বাসায় এসে দিয়ে যায় যে ভাই ফোনগুলো নেন। তো এখন আমরা অলরেডি আগে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আগেই অফলাইন নেটওয়ার্কের জন্য অফলাইন ফোন এবং সিম কিনে রাখি, রেডি থাকি। তো যেদিন নেটওয়ার্ক বন্ধ করে দেয় সেই দিন হচ্ছে আপনার এখন একটা সিম লাগাই, মোবাইল লাগাই, আমি নেই, সাদিক বাইরে দেয়, সিবগা বাইরে দেই, কেন্দ্রের ভাইদেরকে দেই, মোটামুটি এই অফলাইন নেটওয়ার্কটা ওই দিনের আগের কিনে রাখা মোবাইল এবং সিমগুলো খুব কাজে দেয়। ইভেন নাহিদ ভাই যেমন আমার হচ্ছে রেগুলার নাম্বারে কল দেয়, ওই যে 9 দফার, উনি যে 9 দফায় শুধু ফোন দিয়েছিল গুম হওয়ার দিন মাগরিবের পরে, ওই দিন নাহিদ ভাইকে আমি ফোনে বলে যে ভাই আপনি কলটা কেটে দিচ্ছি, আমি আরেকটা নাম্বার থেকে আপনাকে কল ব্যাক করি। উনি ফোন দেয় ওনার আরেকটা আত্মীয়স্বজনের নাম্বারের কাছ থেকে, নাম্বার থেকে আননোন নাম্বার হলেও রিসিভ করা মাত্রই কণ্ঠে বুঝি যে নাহিদ ভাইয়ের কল। পরে আমি হচ্ছে আমার ওই আরেকটা সিম, যেটা ওই নতুন সিম কেনা, ওই সিম থেকে হচ্ছে নাহিদ ভাইকে কল দিয়ে তখন বিস্তারিত আলাপ করি। তখন একটা ক্রিটিক্যাল জায়গা ছিল হচ্ছে ইন্টারনেট বন্ধ হলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম কিনতে পারছেন না, নতুন সিম কেনার ওয়ে আউট নাই, তাহলে মহা মুসিবত। আর যদি পুরাতন সিম দিয়ে হন আপনি ট্র্যাকের শিকার হচ্ছেন, সেক্ষেত্রে আমাদের আগে কিনে রাখা সিম এবং ফোনটা যে বেশ কাজ দেয় আর কি। এবং সমন্বয়দের সাথে অফলাইনে যত আলাপ হইতো তখন সবগুলোই এই অফলাইন সিম দিয়ে হইতো, যে সিমগুলো একদম নিউ ফ্রেশ এবং আমাদের নামে না, দূরের কারো থেকে কেনা। আবার প্রোফাইল লাল করার ব্যাপারটাও তো আসলে আপনাদের মাধ্যমেই চলে আসে। প্রোফাইল লালের গল্পটাও সেম, এই কর্মসূচিটা থেকে রিমেম্বারিং আওয়ার হিরোজ মার্চ ফর জাস্টিস এগুলোও সেম। 3টা কর্মসূচির গল্প একটু শর্টে বলি। প্রোফাইল লাল করার গল্প হচ্ছে গভর্নমেন্ট থেকে যখন আপনার ওই যে রাষ্ট্রীয় শোকের ঘোষণা আসছে, তখন আমরা চিন্তা করলাম কী কর্মসূচি দেওয়া যায়। ছাত্রদের কাছ থেকে একটা প্রস্তাবনা আমাদের কাছে আসছে যে রাষ্ট্রীয় উল্টা শোক পালনের বিপরীতে আমরা শোক র্যালি করতে পারি, প্রতিবাদী র্যালি, যেটা যেটা এরশাদ আমার ওনারা কোড করতেছে, এরশাদের আমারও নাকি প্রতিবাদী এরকম মিছিল হয়েছে, ওনারা এটা কোড করে আমাদেরকে এই মেসেজটা পৌঁছান। আমরা আলাপ করতেছিলাম যে এটাও ভালো আইডিয়া, খারাপ না, তবে হঠাৎ মাথায় আসে যে আমরা হচ্ছে রেড দিতে পারি, সাদিক ভাইকে বলে আমরা রেড সিম্বল দেখাই, যাতে আমরা রক্তাক্ত আহত রেড দেখাইতে পারি, এবং সাথে একটু পরে আবার বলি যে ভাই মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানাতে পারি। সাদিক ভাই বললেন যে এটা কেন, ভাইকে বললেন যে ভাই এটা যেটা হইতে পারে সেটা হচ্ছে ওরা যেহেতু হত্যার ঘটনা দেখার পরে মুখে মিথ্যা বলে, চোখে মেট্রো রেল দেখে, চোখে মুখে তাদের দেখার যেহেতু ভিন্ন, মানে দ্বিচারিতা, মুনাফিকি আচরণ, আমরা মুখে এবং চোখে হচ্ছে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানানো বললাম যে এটা ভালো। তোমার মহিদুল কিছু হ্যাশট্যাগ দেয়, প্রেস রিলিজ ফাইনাল করে সমন্বয়কদেরকে দেই, তারপর হচ্ছে আমরা দেওয়ার পর 1-2 মিনিট পরে তারা মিডিয়া গ্রুপে দেয়, এটা অ্যানাউন্স হয়, তারপর এটা সারা দেশে সদস্যত্ব বাস্তবায়িত হয় এবং ওটা কিন্তু দারুণ ইফেক্টিভ এবং এখনো পর্যন্ত। তারপর রিমেম্বারিং আওয়ার হিরোজ, এটাও আমাদের একটা টিম ছিল, টিমকে বলি যে তোমরা কিছু নাম প্রস্তাব করো, আমরা হচ্ছে এই ক্যাটাগরি কর্মসূচি দিতে চাই। তো একজন টিম মেম্বার ছিল তাওসিফ, সে বলে যে ভাই রিমেম্বারিং আওয়ার হিরোজ সহ সে 4-5টা নাম প্রস্তাব করে, আর অনেক নাম দেয়, আমরা আলাপ করে ওই নামটাই পিক করি, রিমেম্বারিং আওয়ার হিরোজ। তারপর এটা কর্মসূচি ডিজাইন করে নাম দিয়ে ফাইনাল করে আমরা সমন্বয়কদের কাছে দিই, তারাও ফাইনাল হয়ে এটা দিয়ে দেয়, কর্মসূচিটা বাস্তবায়িত হয়। তো ঠিক মার্চ ফর জাস্টিস এই টার্মটাও সেম, আমরা এই টাইপের একটা কর্মসূচি করতে চাই কোর্টে, আইডিয়াটা দেওয়ার পরে অন্যজনকে বলে যে তোমরা নাম প্রস্তাব করো। তো তাওসিফ 5-7টা নাম প্রস্তাব করে, তার মধ্যে মার্চ ফর জাস্টিস নামটা আমরা পিক করি। করার পরে হচ্ছে সাদিক ভাই বলে তারপরে আমরা এটাই ফাইনাল করে দিই, তো প্রেস ফাইনাল করার পরে এটাই দিই, সমন্বয়করা এটাতে এগ্রি করে, তারপরে এটা কর্মসূচি হয়। এই 3টা কর্মসূচি এভাবে আর কি হয়েছে, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস আর হচ্ছে প্রোফাইল লাইভ, 3টা কর্মসূচি এভাবে হয়েছে। আর এরপরে তো অসহযোগ আন্দোলনের দিকে গেল সর্বসম্মতিক্রমে। একজন ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা একজন মানুষ আপনি, এবং এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বে আছেন। সব কিছু মিলিয়ে দুটো জিনিস, একটা হচ্ছে একটা শব্দ ব্যবহার করা হয় নেগেটিভ ইস্যুতে যে মেটিকুলাসলি ডিজাইনড। আমি ব্যক্তিগতভাবে
এই শব্দটাকে যারা নেগেটিভলি ব্যবহার করে আমি আসলে তাদের বিপক্ষের দল বা বিপক্ষের মানুষ। আমার কাছে মনে হয় যে এই ডিজাইন যদি না থাকতো, এই পরিকল্পনাই যদি না থাকতো, এই যে আগে থেকে সিম কিনে রাখা, নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে, এই যে বিষয়গুলোর চিন্তা, তারপরে শব্দের খেলা, তারপরে রং দিয়ে প্রতিবাদ জানানো, কত কিছু, এবং আপনারা যে সমন্বয়গুলো করেছেন, আপনারা যে চিন্তাগুলো করেছেন, আসলে এই চিন্তার পেছনে তো গণমানুষের বা জাতির মুক্তির জন্যই করেছেন, ফ্যাসিজমকে নস্যাৎ করবার জন্যই করেছেন। এটা আসলে মানে আল্লাহর রহমত, আসলে আল্লাহর রহমত। মানে এখানে আমাদের ব্যক্তিগত পরিকল্পনা দিয়ে এগুলো হবে, এগুলো বলার দাবি কোনো ব্যক্তির পক্ষে পসিবল না, কোনো সংগঠনের পক্ষে এত বড় জিনিস এটা আল্লাহর রহমত ছিল, সব জায়গায় মিলিয়ে দিয়েছে। যেমন 9 দফা একটা গল্প বলি, 8 দফা 9 দফার যে ক্ল্যাশ চলতেছে, গভর্নমেন্ট 8 দফা প্রপোজ করতেছে ডিজিএফএনএসএ দিয়ে মিডিয়াতে, আমরা আবার 9 দফা 9 দফা দিচ্ছি। এই মুহূর্তে কীভাবে এই ধন্দে কীভাবে 9 দফা জিতে উঠলো? আমাদের মাহাদি ভাই তখন সমন্বয় করতেছিলেন মিডিয়ার জায়গাটা, সমন্বয় করতে গিয়ে প্রথম আলো একজন সাংবাদিকদের কাছে 9 দফার এটা পৌঁছানোর পরে উনি তখন প্রথম আলোর একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এএফপির অফিসে যায়। এএফপির অফিসে গিয়ে উনি ওই এএফপিতে তখন ওই ইন্টারনেটের কানেকশন ছিল, ওদের সারা দেশের পৃথিবীর বিভিন্ন আপডেটগুলো পাইতো আর কি। এরকম একটা অ্যাসাইনমেন্ট নিয়ে উনি এখানে গিয়েছিলেন। তখন বাই চান্স ওখানে বর্তমান প্রেস সচিব শফিকুল আলম, তারপরে হচ্ছে আপনার হচ্ছে দ্রিকের ওই যে ফটোগ্রাফার শহীদুল আলম, ওনার ওয়াইফ রেহনুমা, ওনারা ওখানে ছিলেন। তো যে সাংবাদিককে দেওয়া হয় 9 দফা, তখন উনি কী করছেন, উনি গিয়ে ওদেরকে জানায় যে দেখেন এই যে দারুণ একটা দাবি আসছে, 9 দফায় আসছে। তখন উনি শহীদুল আলম এবং হচ্ছে প্রেস সচিব শফিকুল আলম ওনারা দেখার পরে এটা তো আসল জিনিস। ওনাদের নিজস্ব নেটওয়ার্কের মধ্য দিয়ে এটাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে নেওয়ার ব্যবস্থা করে। আপনি পরে দেখবেন এএফপিতে আসছে, কয়েকদিন পরে আল জাজিরা আসছে, বিবিসিতে আসছে, ওয়াশিংটন পোস্টে আসছে, সব জায়গায় আসছে। এই যে একটা টিম, এই যে একটা আল্লাহর সাহায্য, মানে এটা তো আমরা কল্পনাও করি না যেভাবে একটা টিম আমরা দিয়েছেন একজনের কাছে, উনি আবার আরেকজনের কাছে গেছেন, এবং এই যে একটা শক্তিশালী টিমের কাছে তারা গিয়ে এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিয়ে আসছে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে 9 দফা আসার পরে আপনি দেশীয় মিডিয়াতে তার কখনো 8 দফার খেলা করতে পারবেন না। এই খেলা কিন্তু আপনার আমরা 9 দফা এস্টাবলিশ হয়ে যায় পৃথিবীব্যাপী। এটা দারুণ একটা জায়গা ছিল আর কি। তখন ওনারাও সেমভাবে ওনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে 9 দফা প্রচারের এবং আরও নানান স্টেককে এনগেজ করার চেষ্টা করে। ভাইয়া, আসলে আপনারা আন্দোলন সংগ্রামী ছিলেন, এখনও আছেন, এবং সামনের দিনগুলোতেও যেই জুলাই ঐক্য যেটা তৈরি হয়েছিল, যেটার কারণে আসলে আমাদের এই ফলাফল, সেই ঐক্য ইনশাল্লাহ আমরা ধরে রাখবো এবং আপনারাই সেটা নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আজকে আসলে এই গল্পটাকে যদি আমরা করতেই থাকি অনেক লম্বা চওড়া হয়ে যাবে, সেই সময়টা হয়তো বা হচ্ছে না। ইনশাআল্লাহ কোনো এক সময় আমরা আমাদের প্যানভিশন টেলিভিশনের স্টুডিওতে বসে আবারও গল্প করব, আমরা সেটাই প্রত্যাশা করছি এবং আপনাদের সর্বাঙ্গীন সফলতা এবং সুস্থতা কামনা করছি। দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মূলত এটা সকল ক্রেডিট শহীদদের, আহতদের। আমরা জাস্ট আমাদের ছোট্ট পরিসর থেকে, সাংগঠনিক সক্ষমতার জায়গা থেকে, ব্যক্তিগত সক্ষমতার জায়গা থেকে যেটুকু সম্ভব কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। এটা আল্লাহ যদি কবুল করেন তাহলে আমরা পাবো। আর অভ্যুত্থান বিপ্লব যতই সফল হোক না কেন, আর আল্লাহ যদি আমাদের চেষ্টা এবং হৃদয়ের পিওর নিয়ত যদি না থাকে, কবুল না হয়, এই চেষ্টা, এই সফলতা আমাদের ব্যক্তি জীবনে খুব বেশি কল্যাণ করবে না। এটা যা আল্লাহ আমাদেরকে যদি আখিরাতে দেন, যারা চেষ্টা করেছেন সবার, এটা যদি আল্লাহ আমাদের পিওর নিয়ত আমরা যদি ধারণ করতে পারি তাহলে হয়তো সফল হবে, নয়তো এটা একমাত্র আল্লাহর কাছে। সফলতা দিয়েছেন আল্লাহ, আমাদের জীবনে এটার রিওয়ার্ডটা আল্লাহর পক্ষ থেকে আমরা চাই। ব্যক্তি জীবনে আর কোনো চাওয়া পাওয়া আমাদের নিশ্চয়ই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথেই নিয়ে যাক যে পথে আমরা প্রত্যাশিত সেই সফলতা পাবো, এবং সফলতার জন্য যে মানুষগুলো চেষ্টা করেছেন তারা যেন ভালো থাকেন। লাল জুলাইয়ের গল্পের আজকের এই পর্ব থেকে আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। তবে আবারও বলছি যে আপনারা এই পর্বগুলোকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে এটাকে আর্কাইভ হিসাবে যত্ন করে রাখবেন, মানুষের কাছে যেন আমরা বেশি বেশি করে ছড়িয়ে দিতে পারি সেই জুলাই বিপ্লবের প্রত্যেকটা দিনের গল্পগুলো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।